আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সাথে আছে আমি তাসনিম আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মার্কেটিং লেকচার 3 নিয়ে, যেখানে আমরা কথা বলবো উৎপাদনের মাত্রা, যেটি আমাদের মার্কেটিং প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যেটির নাম হচ্ছে উৎপাদনের মাত্রা। তো চলো আমরা লেকচারটি শুরু করে দিই। প্রথমত আমাদের ধারণা রাখতে হবে উৎপাদনের মাত্রা সম্পর্কে, যে উৎপাদন মাত্রা বলতে কি বুঝি আমরা সেটা সম্পর্কে আগে জানতে হবে। উৎপাদন মাত্রা বলতে উৎপাদিত পণ্য বা দ্রব্যের সংখ্যা বা পরিমাণকে বোঝায়। সো নর্মালি যদি বলতে যাই উৎপাদন বলতে কি বোঝানো হয়, যে উৎপাদনের মাত্রা বলতে উৎপাদিত পণ্য অথবা দ্রব্যের সংখ্যা বা পরিমাণকে আমাদের বোঝানো হয়। মূলত উৎপাদনের উপাদান চারটি আছে আমরা জানি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ব্যবহার করে একজন উৎপাদক যে পরিমাণ উৎপাদন করে তাকে আমরা উৎপাদন মাত্রা বলি। অর্থাৎ উৎপাদন মাত্রার যে উপকরণ চারটি আছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটি উপাদান ব্যবহার করে একজন উৎপাদক যে পরিমাণ পণ্য উৎপাদন বা দ্রব্য উৎপাদন করে তাকে আমরা বলছি উৎপাদন মাত্রা। সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন মাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উৎপাদন মাত্রার উপর আমাদের মুনাফা অথবা ক্ষতি বা লোকসানটা ইনক্লুডেড থাকে। তাহলে আমরা বলছি সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি দরকার, উৎপাদন মাত্রার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কেন? কারণ উৎপাদন মাত্রার উপর আমাদের মুনাফা, ক্ষতি এবং লোকসান কি থাকে, জড়িত থাকে। সেজন্যই আমাদের সব ধরনের প্রতিষ্ঠানে উৎপাদন মাত্রা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি একটা উদাহরণের মাধ্যমে যদি বিষয়টি আমরা ক্লিয়ার করতে চাই, যে জনাব হাসান সাহেব একজন উদ্যোক্তা, তিনি একটা প্রতিষ্ঠান স্থাপন করলেন এবং প্রতিষ্ঠানের নাম দিলেন কুরকুরে বিস্কিট কোম্পানি। অলডান। উক্ত প্রতিষ্ঠান 3 ধরনের বিস্কুট উৎপাদন করে, যেমন ক নম্বরে আমরা বলছি কম মিষ্টির বিস্কুট, খ নম্বরে বললাম মধ্যম মিষ্টির বিস্কুট এবং গ নম্বরে বললাম অতি মিষ্টির বিস্কুট। সো এই কম মিষ্টি, মাঝারি দর বা মধ্যম মিষ্টি এবং অতি মিষ্টি বিস্কুট তিনি 3 ভাবে উৎপাদন করলেন তার কুরকুরের যে বিস্কুট কোম্পানি আছে সেখানে। বছর শেষে দেখা গেল যে তিনি প্রচুর পরিমাণে কি করলেন, অর্থ মুনাফা অর্জনে সক্ষম হয়েছেন। অর্থাৎ তিনি যে কুরকুরে বিস্কুট কোম্পানিতে দিয়েছিল সেখানে যে 3 ধরনের বিস্কুট পাওয়া যায়, একটা কম মিষ্টির, একটা মধ্যম মিষ্টির, একটা হচ্ছে অনেক বেশি মিষ্টির, সেই বিস্কিটগুলো তারা বিক্রয় করে সেই বছরে তার প্রচুর পরিমাণ কি করলো, মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় দেখি, বর্তমানে তিনি ঢাকার অদূরে, যেহেতু তারা বেশি পরিমাণ মুনাফা অর্জন করেছে, সেজন্য তারা ঢাকার অদূরে নারায়ণগঞ্জে আরেকটি বিস্কুট ফ্যাক্টরি প্রতিস্থাপন করার চিন্তা ভাবনা করছেন। এজন্য তাকে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে হয়েছে। তার প্রত্যাশা একদিন তিনি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে তার যে উৎপাদিত বিস্কুট হচ্ছে 3 ধরনের, কম মিষ্টি, মধ্যম মিষ্টি এবং হচ্ছে অতিমাত্রা যে মিষ্টি বলা হয়, সেই একদম হাই লেভেলের মিষ্টি যে বিস্কুট তৈরি করছে, সেই 3 ধরনের মিষ্টি তারা কী করবে, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেবে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিস্কুট পৌঁছানো কিন্তু এতটা সহজ বিষয় নয়। এজন্য তার পরিবহন খরচ ও বিপণন খরচ কী হবে, বাড়বে। অর্থাৎ সে যদি ঢাকার মধ্যে করে তার জন্য যে ধরনের পরিবহন খরচ হবে, এবং সে যদি সারা দেশে সেটি করতে চায়, ফলে তার আনুপাতিক হারে পরিবহন খরচটাও বৃদ্ধি পাবে। এদিকে পাওনাদাররা তাদের পাওনা টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দিচ্ছে। আর্থিক অসচ্ছলতা থাকায় এই মুহূর্তে তার জন্য পাওনা পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। হঠাৎ করে কোম্পানি এরূপ অবস্থা কেন হলো, যদি তোমাকে প্রশ্ন করি, তাহলে উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে উক্ত প্রতিষ্ঠান শুধুমাত্র আয় বা লাভের কথা চিন্তা করেছে, কিন্তু কখনো পণ্য উৎপাদন করেছেন যে পরিমাণ, সেটা মাত্রা কী হবে সেটা একটু ভেবে দেখেননি। অর্থাৎ তারা সবসময় শুধুমাত্র আয় বা লাভের কথা চিন্তা করেছে, কিন্তু তারা কী পরিমাণ উৎপাদন করতে হবে সেই উৎপাদন মাত্রার পরিমাণের কথাটা তারা একটু ভাবেনি। সো এই জন্য যেহেতু তারা উৎপাদন মাত্রার কথা ভাবেনি, সেজন্য তাদের কি এই যে দায়টা আছে বা এই দায়টা পরিশোধের যে অসচ্ছলতা, সেটা তাদের প্রতিষ্ঠানে দেখা দিয়েছে। সো একটা প্রতিষ্ঠানের মালিক হিসেবে শুধুমাত্র মুনাফা অর্জনকে মুখ্য উদ্দেশ্য না নিয়ে আমাদের কী পরিমাণ পণ্য উৎপাদন করা দরকার, সেই উৎপাদন মাত্রা কতটুকু, সেটাও আমাদের নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এর উপরেই কি থাকে, প্রতিষ্ঠানের লাভ ক্ষতি জড়িত থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা উৎপাদন মাত্রার ধরন অথবা প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। উৎপাদন মাত্রার ধরন বা প্রকারভেদ, এটাকে আমরা মূলত 3টি ভাগে বিভক্ত করতে পারি। নাম্বার 1, ক্ষুদ্রায়তন উৎপাদন, বৃহদায়তন উৎপাদন এবং কাম্য মাত্রার উৎপাদন। এই 3টে শ্রেণীতে আমরা উৎপাদন মাত্রার ধরনকে বিভক্ত করতে পারি। ক্ষুদ্রায়তন উৎপাদন যদি বলি, স্বল্প মূলধন ও অল্প কয়েকজন শ্রমিক কর্মী দিয়ে এই ধরনের উৎপাদন কাজ করা হয়। ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানের জন্য এই উৎপাদন মাত্রা উপযোগী,
কুটির শিল্পে এই উৎপাদন ব্যবস্থা দেখা যায়, তাহলে আমরা ক্ষুদ্রায়তন উৎপাদন যেখানে সেখানে দেখতে পাচ্ছি এখানে মূলধনটা স্বল্প, শ্রমিকদের সংখ্যাটাও কি স্বল্প। এই ধরনের উৎপাদন কাজ করা হয় যেখানে এই উৎপাদন আমাদের শুধুমাত্র কুটির শিল্পে যেগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থাটা দেখতে পারি কুটির শিল্পে। অর্থাৎ আমরা ডিরেক্ট বলবো যে কুটির শিল্পে আমরা শুধুমাত্র ক্ষুদ্রায়তন উৎপাদন ব্যবস্থাটা দেখতে পারি, অন্যান্য প্রতিষ্ঠানে আমরা ক্ষুদ্রায়তন উৎপাদন যে ব্যবস্থা সেটা আমরা দেখতে পারি না। সাধারণত এই যে ক্ষুদ্রায়তন উৎপাদন যেটা আছে এই ধরনের উৎপাদনে ব্যয় সংকোচন করা সম্ভব হয় না। এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ যে আমরা ক্ষুদ্রায়তন উৎপাদনের যে প্রকারভেদ আমরা যে বললাম উৎপাদনের মাত্রা যে 3 প্রকার, সেখান ক্ষেত্রে ক্ষুদ্রায়তন উৎপাদন মাত্রা, এই ক্ষুদ্রায়তন উৎপাদন মাত্রার ক্ষেত্রে এই যে আমরা উৎপাদন ব্যয়টা সেটা কখনোই আমরা হ্রাস করা সম্ভব হয় না। ওয়েল ডান। এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের বৃহদায়তন উৎপাদন। বেশি মূলধন, জটিল যন্ত্রপাতি ও অনেক শ্রমিক কর্মী দিয়ে এ ধরনের উৎপাদন কাজ করা হয়। বড় শিল্প কারখানার জন্য এই উৎপাদন মাত্রা সবচেয়ে বেশি উপযোগী। তাহলে ক্ষুদ্রায়তনটা ছিল আমাদের কুটির শিল্পের ক্ষেত্রে, আর আমাদের বৃহদায়তন উৎপাদনটা হচ্ছে সবসময় বড় শিল্প কারখানার জন্য, যেমন সার কারখানা, সিমেন্ট কারখানা ইত্যাদি কারখানা হতে পারে। এবং এখানেও মাথায় রাখতে হবে যে এই যে বৃহদায়তন উৎপাদন মাত্রার প্রকারভেদের ক্ষেত্রে আমরা দেখছি প্রথমটাতে উৎপাদন মাত্রার প্রকারভেদের ক্ষেত্রে আমরা প্রথমটা দেখলাম ক্ষুদ্রায়তন উৎপাদন মাত্রা, সেখানে দেখছিলাম আমরা যে উৎপাদনের ব্যয়টা যেটা সেটা সংকোচন করা সম্ভব হয় না, কিন্তু বৃহদায়তন উৎপাদন মাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উৎপাদন ব্যয়টাতে সেটা কী করা সম্ভব, আমাদের সংকোচন করা বা হ্রাস করা সম্ভব হয়। লাস্ট হচ্ছে আমাদের কাম্য উৎপাদন মাত্রা। কাম্য মাত্রা উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই ধরনের উৎপাদনে একক প্রতি উৎপাদন ব্যয় সবচেয়ে কম হবে, অর্থাৎ কাম্য উৎপাদন মাত্রা মূল লক্ষ্যই হচ্ছে একক প্রতি ব্যয় যেন আমাদের কী হয়, হ্রাস পায় সেটা, এবং এর উৎপাদন ব্যয় সংকোচন করা সম্ভব হয়। তাহলে ব্যয় সংকোচন করা সম্ভব হয় কোন কোন উৎপাদন মাত্রায়, আমরা বলবো যে বৃহদায়তন উৎপাদন মাত্রা এবং হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। তাহলে কোথায় হয় না, সেটা হচ্ছে ক্ষুদ্র উৎপাদন মাত্রা। তাহলে আমি যদি আবার একটু রিভিউ করে দিচ্ছি, তাহলে উৎপাদন মাত্রার ধরন বা প্রকারভেদকে আমরা মূলত 3টি ভাগে বিভক্ত করতে পারি, একটা ক্ষুদ্রায়তন উৎপাদন, একটা বৃহদায়তন উৎপাদন এবং লাস্ট সেটা হচ্ছে আমাদের কাম্য মাত্রার উৎপাদন। এই ক্ষুদ্রায়তন উৎপাদন যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম সেখানে স্বল্প মূলধন থাকছে, অল্প গুটি কয়েক কী থাকছে, কর্মী থাকছে, সেই কর্মীগুলো নিয়ে তারা কি করে এই কাজটা করে, এবং সেটা কোথাকার জন্য প্রেফারেবল, সেটা হচ্ছে আমাদের কুঠির যে শিল্পগুলো আছে সেখানকার ক্ষেত্রে আমাদের এটা প্রেফারেবল। এরপর হচ্ছে বৃহদায়তন উৎপাদন মাত্রা আসে, সেখানে বেশি পরিমাণ কী থাকে, মূলধন থাকে, জটিল যন্ত্রপাতি থাকে, তাতে লোক সংখ্যাটাও কী থাকে, অনেক বেশি থাকে, এবং সেটা কোথাকার জন্য আমাদের প্রেফারেবল, সেটা হচ্ছে বড় বড় যে শিল্প কারখানাগুলো আছে, যেমন আমার সার কারখানা হতে পারে, সিমেন্ট কারখানা হতে পারে, এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলো আসলে আমাদের প্রায়োরিটিটা বেশি পায়। এরপর হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা, যেখানকার মূল কথা হচ্ছে একক প্রতি উৎপাদনটা হ্রাস করা, এবং এই দুটার ক্ষেত্রে বা এই তিনটার ক্ষেত্রে যে কমন বিষয় সেটা হচ্ছে ব্যয় সংকোচন। সো ব্যয় সংকোচন সম্ভব হয় শুধুমাত্র বৃহদায়তন উৎপাদন মাত্রার দ্বারা এবং হচ্ছে কাম্য উৎপাদন মাত্রার দ্বারা, আর সম্ভব হয় না আমাদের ক্ষুদ্র উৎপাদন মাত্রার দ্বারা। সো আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে উৎপাদন মাত্রার গুরুত্ব। আচ্ছা, উৎপাদন মাত্রার গুরুত্ব আমরা যখন সঠিকভাবে উৎপাদন করতে পারবো বা উৎপাদন করতে চাই, যদি আমরা সঠিকভাবে পণ্যটা উৎপাদন করতে চাই তাহলে আমাদের অবশ্যই সেখানে যন্ত্রপাতি যথাযথ কী থাকতে হবে, ব্যবহার থাকতে হবে। যদি আমরা খুব সুন্দরভাবে যথাযথভাবে পণ্য উৎপাদন করতে পারি এবং উৎপাদন মাত্রা ঠিক করতে পারি, তাহলে সেখানে অবশ্যই আমাদের যন্ত্রপাতি যথাযথ ব্যবহারটাও হয়ে যাবে। আর যদি না করতে পারি তো সেখানে আমাদের কি হচ্ছে না, যন্ত্রপাতি যথাযথ যে ব্যবহার হওয়া উচিত ছিল সেটি কিন্তু হচ্ছে না। দ্বিতীয়ত, কাঁচামালের যথাযথ ব্যবহার। উৎপাদনের মাত্রা যদি ঠিক থাকে অবশ্যই কাঁচামালের কি থাকবে, যথাযথ ব্যবহার সেখানে ঠিক থাকবে, কারণ কাঁচামালের যথাযথ ব্যবহার ঠিক ছাড়া ব্যতীত কখনোই আমরা কি করতে পারবো না, আমরা উৎপাদন মাত্রা নির্ধারণ করতে পারবো না বা বলতে পারবো না যে এখানে উৎপাদন মাত্রাটা আমাদের নির্ধারণটা সঠিক ছিল। এরপরে ব্যবসার উন্নয়ন। সো যদি উৎপাদন মাত্রা আমরা খুব সঠিকভাবে যথাযথভাবে ঠিক করতে পারি তাহলে আমাদের ব্যবসার উন্নয়নটা কিন্তু আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে হয়ে যাবে। এরপরে আমরা উৎপাদন মাত্রা যদি ঠিকভাবে কি করতে পারি, নির্ধারণ করতে পারি, সেখানে আমাদের উপকরণের কাম্য ব্যবহার হবে। উৎপাদনের যে উপকরণ ছিল বা উপাদান ছিল ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই 4টি উপাদানকে আমরা খুব সুন্দরভাবে সেখানে অ্যাডজাস্ট করতে পারছি বা পারবো। এরপরে 5 নম্বর যদি দেখি, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবো কিসের মাধ্যমে, উৎপাদন মাত্রার মাধ্যমে। তার মানে উৎপাদন মাত্রার গুরুত্ব কিন্তু আসলে অপরিসীম। কীভাবে হচ্ছে যে উৎপাদন মাত্রা যদি আমার ঠিক থাকে তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতি বা এই উৎপাদন মাত্রাটা ঠিক রাখার জন্য আমরা সেখানে পিছনে যে সাপোর্টগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে যন্ত্রপাতি
যন্ত্রপাতির যথাযথ ব্যবহার থাকছে, সেখানে কাঁচামালের যথাযথ ব্যবহার থাকছে, ব্যবসায় উন্নয়ন থাকছে, উপকরণের কাঁচামাল বা কাম্য ব্যবহার থাকছে, এবং হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সেখানে আমরা সৃষ্টি হতে দেখতে পাচ্ছি। তো সুতরাং আমরা অবশ্যই বলতেই পারি এক বাক্যে যে উৎপাদন মাত্রার গুরুত্ব হচ্ছে আমাদের কাছে অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এগুলো হচ্ছে উৎপাদন মাত্রার গুরুত্ব। তোমাদের যদি এখান থেকে প্রশ্ন করা হয় যে উৎপাদন মাত্রার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, তোমরা এই টাইটেলগুলো দিবা যে যন্ত্রপাতির যথাযথ ব্যবহার, উৎপাদন মাত্রার ফলে যন্ত্রপাতির যথাযথ ব্যবহার হয়, উৎপাদন মাত্রার ফলে কাঁচামালের যথাযথ ব্যবহার হয়, উৎপাদন মাত্রা ঠিক থাকার ফলে ব্যবসা উন্নয়ন হয়, উৎপাদন মাত্রার ফলে উপকরণ কাম্য ব্যবহার হয়, এবং হচ্ছে সেখানে কর্মসংস্থানের আমাদের সুযোগ সৃষ্টি হয়। ওয়েল ডান। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিতব্যয়ী মাত্রা। মিতব্যয়ী মাত্রা বলতে আমরা আসলে কি বুঝি, বা মিতব্যয়ী কথাটির অর্থই বা কি? ওকে, মিতব্যয়ী মাত্রা বলতে আমরা বুঝি যে উৎপাদন মাত্রা বলতে আমরা উৎপাদনের সর্বোচ্চ পরিমাণকে বুঝি, অর্থাৎ কতটুকু পরিমাণ আমরা উৎপাদন করছি তাকে আমরা বলছি উৎপাদন মাত্রা। আমি আবার বলছি, উৎপাদন মাত্রা এই যে কথাটি আছে এটা মিনিং হচ্ছে যে উৎপাদনের সর্বোচ্চ পরিমাণকে আমরা কতটুকু পরিমাণ সর্বোচ্চ উৎপাদন করতে পারছি সেটিকে আমরা বোঝাই হচ্ছে তোমার উৎপাদন মাত্রা এই কথাটি দ্বারা। আর মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে আমরা বোঝাই যে উৎপাদন বাড়ার সাথে সাথে পণ্যের একক প্রতি গড় উৎপাদন খরচের সুনির্দিষ্ট স্তর কমানোকে, অর্থাৎ পণ্যের যে একক প্রতি ব্যয়টা আছে এটা কি হবে, কমে যাবে। এটাকে আমরা বলছি কি তোমার মিতব্যয়ী উৎপাদন মাত্রা। আমার উৎপাদনের পরিমাণের বৃদ্ধির সাথে সাথে আমার পণ্যের একক প্রতি মূল্য যদি কমে যায় তখনই আমরা সেটাকে বলবো হচ্ছে মিতব্যয়ী মাত্রা, বা কি আমাদের এখানে ব্যয় সংকোচন, মাত্রাজনিত ব্যয় সংকোচন। অর্থাৎ আমরা এক কথায় বলবো এখানে যে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে ওই স্তরকে বোঝায় যেখানে পণ্যের একক প্রতি গড় যে উৎপাদনটা আছে সেটা কম হয়। বিষয়টা যদি আমরা একদমই একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি তাহলে দেখো, নুহাস ইন্ডাস্ট্রি কলম উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান, ওয়েল ডান, তারা যখন মোট 10,000 একক কলম তৈরি করেন তখন একক প্রতিটি কলমের পেছনে খরচ হয় তাদের কত টাকা, 3 টাকা। আচ্ছা, একক প্রতি খরচ আমরা এখন কত পেলাম, 3 টাকা। এই 3 টাকার বিপরীতে তারা কত একক ইউনিট পণ্য কি করেছে, তৈরি করেছে, 10,000 ছিল কিন্তু। ওয়েল ডান। তাহলে এখন দেখো তারা 10,000 যখন পণ্য উৎপাদন করেছে, 10,000 একক পণ্য উৎপাদন করেছে, তখন তাদের একক প্রতি যে খরচটা ছিল সেটা কত টাকা করে পড়েছে, পারে 3 টাকা করে পড়েছে। আচ্ছা, এখান থেকে এখন কী শিক্ষণীয় বিষয়, যদি তারা কি করে এই যে একক যে পরিমাণটা আছে এটা পরিমাণটা যদি বৃদ্ধি করে দেয় তখন কি হবে। তো চলো আমরা দেখি তখন কি হয়। আমরা দেখলাম যে তারা যখন উৎপাদনের মাত্রা 10,000 ছিল প্রথমে, সে 10,000 টাকা থেকে তারা কি করলো, বা 10,000 ইউনিট বা একক যদি বলি, সেই একক থেকে তারা মোট 20,000 এককে উন্নতি করলো। তার মানে তারা 10,000 একক আবার বৃদ্ধি করলো। আগে ছিল 10,000 একক, এখন তারা বৃদ্ধি করে কত করলো, 20,000 একক। আচ্ছা, এইটার ফলে তারা কী করলো, দেখো সরি এখানে মোমবাতি হবে না, এখানে কলম হবে। আচ্ছা, কলম হবে। ওকে, তারা কি করলো, প্রথমে 10,000 একক ইউনিট কলম প্রস্তুত করলো, পরবর্তীতে এটা মাত্রা বাড়িয়ে কত করলো, 20,000 একক কি কলম। তখন একক প্রতি উৎপাদন ব্যয় তাদের 3 টাকা থেকে কততে কমে আসলো, 2.75। আগে এই 10,000 একক উৎপাদনের ফলে তাদের একক প্রতি ব্যয় ছিল কত, 3 টাকা। যখন তারা এই 10,000 থেকে সেটা 20,000 উন্নীত করছে তখন তাদের কত আসলো, 2.75 টাকা। তারা একক প্রতি উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে মোট উৎপাদন মাত্রা আরও বাড়াতে চায়। তারা 20 থেকে আরও বাড়িয়ে কত করলো, তারা 30,000 করলো। 30,000 মোমবাতি না, 30,000 হচ্ছে তারা কলম প্রস্তুত করলো। তাহলে আমরা দেখো এখানে তারা প্রথমে করলো 10,000 কলম, তারপরে তারা নিয়ে আসলো 10,000 থেকে 20,000-এ, এবং 20,000 থেকে তারা নিয়ে আসলো আবার 30,000-এ। ঠিক আছে, কেন? তাদের চিন্তাধারা ছিল আমি যত পরিমাণ এককটা বাড়াবো আমার উৎপাদন ব্যয়টা ঠিক তত পরিমাণ কমে আসবে। আচ্ছা, এখন আমরা সিদ্ধান্ত নিব যে তাদের ক্ষেত্রে আমাদের পার্থক্যটা কি এবং তাদের সিদ্ধান্তটা কতটুকু পরিমাণ যুক্তিযুক্ত ছিল। দেখো, যখন তাদের 10,000 একক ইউনিট কলম উৎপাদন করেছে তখন তাদের যে একক প্রতি ব্যয়টা ছিল সেটা কত, কলম প্রতি 3 টাকা। তারপরে সেটা যখন বৃদ্ধি করে তারা 20,000 নিয়ে আসলো একক প্রতি, তখন তাদের মূল্যটা ছিল 2.75 টাকা। এবং আবার তারা মূল্যহ্রাসের যে প্রলোভন থেকে তারা কি করলো, এই 20,000 থেকে আবার 30,000 এককে উন্নত করলো। তখন তাদের কিন্তু মোমবাতি প্রতি কলমের যে মোমবাতি বলছে কেন, কলম, হ্যাঁ, কলমের প্রতি যে একক প্রতি যে টাকাটা সেটা দাঁড়ায় কত টাকাতে, দেখো 2.9 তাহলে আমাদের খুব টোটাল সামারি দেখি, তাহলে যখন 10,000 একক ইউনিট পণ্য ছিল তখন তার পার ইউনিট কলমের জন্য খরচ পড়ে কত টাকা, 3 টাকা। যখন এটাকে সে বৃদ্ধি করে 20,000-এ নিয়ে গেল তখন পার ইউনিট খরচটা আসলো কত, বা নেমে গেল কততে, 2.75 নামলো। এবং
আবার এটা কমানোর লক্ষ্যে তারা যখন এই 20,000 থেকে 30,000 নিয়ে গেল, কততে 30,000 নিয়ে গেল, তখন তাদের এই যে 2.75 ছিল তাদের চিন্তা ছিল এটা কমবে, কিন্তু না হয়ে তার সেটা কী হয়েছে 2.90-তে চলে গেছে, মানে আবার বৃদ্ধি পেয়েছে। সো আমরা কি এখন বলতে পারি যে এই উৎপাদন মাত্রা এর ফলে বা তোমার মাত্রাজনিত ব্যয় সংকোচনের ফলে আমাদের একক প্রতি মূল্যটা সবসময় কমবে? না, সবসময় কমবে না, এই কথাটি আমরা বলতে পারবো না। আমরা বলবো যে উৎপাদন মাত্রা বা মাত্রাজনিত ব্যয় সংকোচনের ফলে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত আমাদের একক প্রতি ব্যয়টা কমবে, তার পরবর্তীতে আবার বাড়া শুরু করবে। যা আমরা দেখতে পেলাম, আমরা এই যে নির্দিষ্ট স্তরটা এখানে 20,000, এই 20,000 পর্যন্ত তার মূল্যটা কমবে, এরপরে যতই বাড়ে না কেন আর মূল্যটা কী হবে সাথে সাথে বৃদ্ধি পাবে। আমরা লক্ষ্য করো এখানে 20,000 ছিল আমাদের স্ট্যান্ডার্ড স্তর, এখানে এসে তারা 3 থেকে 2.75 নেমেছে, কিন্তু এরপর আবার যখন তারা বৃদ্ধি করেছে তখন এই একীভূত মূল্যটা এই 2.7 থেকে আবার কততে 2.9তে নিয়ে গেল। এমনও আবার হতে পারে যে যখন তার 30,000 থেকে 40,000 চলে যাবে তখন তাদের এই যে একীভূত মূল্যটা সেটা হয়তো বা 2.9 উন্নীত হয়ে আবার এমনও হতে পারে 3.5 চলে গেল, এটা হতেই পারে। অর্থাৎ আমরা এক কথাই বলবো যে মোট উৎপাদন বাড়লেই যে একক প্রতি উৎপাদন ব্যয় কমে যাবে এমনটা নয়, শুধুমাত্র একটা নির্দিষ্ট স্তর ঠিক করতে হবে, এই স্তর পর্যন্ত একক প্রতি উৎপাদন ব্যয়টা কমবে, তারপর আবার সেটা কি হবে বৃদ্ধি পাবে। তার মানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট বলা যাবে না যে আমাদের মোট উৎপাদন বাড়ার ফলে বা মোট উৎপাদন যদি বৃদ্ধি করি তাহলে আমার একক প্রতি যে ব্যয়টা সেটা কমে যাবে, এটা আমাদের সোজাসুজি বলা যাবে না। কারণ আমরা বলতে হবে যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত যদি আমরা মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করি তাহলে একক প্রতি উৎপাদন ব্যয়টা কমে যাবে, সেটার নামই হচ্ছে আমাদের উৎপাদন মাত্রা বা কি মাত্রাজনিত ব্যয় সংকোচন। আশা করছি তোমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছো। তার প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা দেখলাম যে মিতব্যয়ী মাত্রার কথা বা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচন হচ্ছে যে এমন একটি পদ্ধতি বা এমন একটি ধারণা যেটা ফলে কি হয় যে মোট উৎপাদনের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি তাহলে একক প্রতি যে ব্যয়টা সেটা কমে যায়, তবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত। এর পরবর্তীতে আবার যদি আমরা সেই মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করি সেটার ক্ষেত্রে আমাদের এই যে একক প্রতি ব্যয়টা কমার ফলে আবার কি হবে বা কমার পরিবর্তে সেটা আবার বৃদ্ধি পাবে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মিতব্যয়ী মাত্রা বা মাত্রাজনিত ব্যয় সংকোচন। আচ্ছা, এবার আমরা আসি মিতব্যয়ী উৎপাদন মাত্রার সাথে সংশ্লিষ্ট ব্যয়সমূহ। এই মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা তোমার হচ্ছে ব্যয় মাত্রা, এই মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা হচ্ছে আমাদের তোমার মাত্রাজনিত যে ব্যয় সংকোচন ছিল এটার সাথে আমাদের দুই ধরনের কি আছে, আমাদের দুই ধরনের হচ্ছে ব্যয় যুক্ত আছে। কি কি ব্যয়? একটা হচ্ছে আমাদের তোমার স্থায়ী ব্যয় এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। এখন আসো স্থায়ী ব্যয় কি এবং হচ্ছে পরিবর্তনশীল ব্যয় কি এই সম্পর্কে আমাদের একটু ধারণা দরকার। আচ্ছা, স্থায়ী ব্যয় এবং হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর সাথে সাথে বা উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের কোনো ধরনের পরিবর্তন হবে না সেই ধরনের ব্যয়গুলোকে আমরা বলবো স্থায়ী ব্যয়। যেমন কি হতে পারে, কর্মচারীর বেতন হতে পারে, কারখানার মাসিক ভাড়া ইত্যাদি হতে পারে। সো উৎপাদনের পরিমাণ বাড়লো নাকি কমলো এইটার সাথে কখনো কর্মচারীর বেতন এবং মাসিক যে কারখানা ভাড়া এটা কিন্তু জড়িত নয়। সো এই ধরনের ব্যয়গুলোকে আমরা বলছি স্থায়ী ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় কাকে বলা যায়? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমার এই যে স্থায়ী ব্যয়, ঠিক আছে, এই স্থায়ী ব্যয়টার অপোজিট বিষয়টা। যেমন উৎপাদনের পরিমাণ কম বেশি বা হ্রাস বৃদ্ধি হওয়ার সাথে সাথে যে ব্যয়গুলোর পরিবর্তন ঘটে সেগুলোকে আমরা বলছি পরিবর্তনশীল ব্যয়। যেমন কী কী হতে পারে? পানির বিল হতে পারে, গ্যাস বিল হতে পারে, শ্রমিকের মজুরি হতে পারে, অথবা এমনও হতে পারে সেটা বিদ্যুৎ বিল। সো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তার মানে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমরা দেখলাম যে এখানে কি হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা মাত্রাজনিত ব্যয় সংকোচন, এই বিষয়টির সাথে দুই ধরনের ব্যয় জড়িত আছে। নাম্বার 1 সেটা হচ্ছে স্থায়ী, নাম্বার 2 হচ্ছে পরিবর্তনশীল। স্থায়ী হচ্ছে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়টা কখনোই পরিবর্তন হবে না, সবসময় ফিক্সড থাকবে, তাকে আমরা বলছি স্থায়ী বা স্থির ব্যয়। যেমন আমরা দেখলাম এখানে কর্মচারীদের বেতন এবং দেখতে পেলাম হচ্ছে কারখানার মাসিক ভাড়া। অপরদিকে পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট যদি বলি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে যে ব্যয়ের পরিমাণ, যে ব্যয়ের তোমার হচ্ছে পরিবর্তন হবে সেটাকে আমরা বলছি পরিবর্তনশীল ব্যয়। যেমন পানির বিল, গ্যাস বিল, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল, এগুলো হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। এবার আমরা দেখব অমিতব্যয়ী
এবার আমরা দেখব হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণা। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা মাত্রাজনিত ব্যয় সংকোচন। সেখানকার ধারণা ছিল এরকম, আবার যদি একটু বলতে চাই তাহলে মোট উৎপাদন যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমার একক প্রতি যে উৎপাদন ব্যয়টা আছে সেটা কমে যায়, তবে সেটার শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট স্তর পর্যন্তই সেটা সীমাবদ্ধ, তার পরবর্তীতে আবার উৎপাদন যা মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে সেই একক প্রতি উৎপাদন খরচটা আবার কী হবে, বেড়ে যাবে। কিন্তু এখানে আমরা এখন দেখব অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। সেই যে আমরা দেখলাম যে মিতব্যয়ের ক্ষেত্রে যে নির্দিষ্ট একটা স্তরের পরে আবার কী হয়ে যায়, একক প্রতি মূল্যটা বাড়া শুরু করে, সেই জিনিসটাই আমরা এখানে একটু দেখব। দেখো, মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে উৎপাদন বাড়ার সাথে সাথে পণ্যের একক প্রতি গড় উৎপাদন খরচের সুনির্দিষ্ট স্তর কমানোকে আমরা বুঝিয়ে থাকি। আমরা আবার বলছি যে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে উৎপাদন বাড়ার সাথে সাথে পণ্যের একক প্রতি গড় উৎপাদন খরচের সুনির্দিষ্ট স্তর কমানোকে আমরা বুঝিয়ে থাকি। দেন অর্থাৎ আমরা বলছি যে মাত্রাজনিত অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে এখন কী বোঝানো, সেটা যে উৎপাদন বাড়লে গড় উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমলেও পরবর্তীতে উৎপাদন বাড়ার সাথে সাথে একীভূত গড় উৎপাদন ব্যয়টাও বাড়বে। যে জিনিসটা আমরা দেখলাম মিতব্যয়ের ক্ষেত্রে এর বিপক্ষে কাজ করছে। মিতব্যয়ীতে কী ছিল যে আমরা বলেছিলাম যে মোট উৎপাদন যদি বাড়ে তাহলে একক প্রতিটা কমে যাবে, বাট এখানে অমিতব্যয়ের ক্ষেত্রে আমরা কি বলছি যে উৎপাদন বাড়লে গড় উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর, এই যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কমবে এবং পরবর্তীতে উৎপাদন বাড়লে একক প্রতি উৎপাদন ব্যয়টা আবার কী হবে, আমাদের বাড়বে। অর্থাৎ উৎপাদন মাত্রা বাড়ানো হলে একক প্রতি গড় উৎপাদন বাড়তে থাকে, তাকে আমরা মাত্রাজনিত অমিতব্যয়ী উৎপাদন বলবো। আমি আবার বলছি দুটার ক্ষেত্রে আমরা মিতব্যয়ীতে কি শিখলাম, মিতব্যয়ীতে শিখলাম যে মোট যে উৎপাদনটা ছিল, মোট উৎপাদন এটা যদি বৃদ্ধি করি তাহলে মোট উৎপাদন যদি বৃদ্ধি করি তাহলে আমাদের একক প্রতি যে ব্যয়টা ছিল এটা কমে যাবে। মোট উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একক প্রতি ব্যয়টা কমে যাবে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত। আর আমরা অমিতব্যয়ের ক্ষেত্রে কি দেখছি, অমিতব্যয়ের ক্ষেত্রে দেখছি হচ্ছে তোমার, হ্যাঁ এখানে দেখো মাত্রাজনিত অমিতব্যয়ী উৎপাদন মাত্রার ক্ষেত্রে দেখছি আমরা যে উৎপাদন মাত্রা যদি বাড়াই, আমরা যদি উৎপাদন মাত্রা বাড়াই তারপরে একক প্রতি উৎপাদন মাত্রাটাও কী হবে, আমাদের বৃদ্ধি পাবে। তাহলে মিতব্যয়ীতে সেটাও ছিল যে উৎপাদন মাত্রা বাড়ার সাথে সাথে একক প্রতি ব্যয়টা কমবে, আর এখানে কি হচ্ছে অমিতব্যয়ীতে যে এর উল্টোটা, উৎপাদন মাত্রা বাড়ার সাথে সাথে আমাদের একক প্রতি ব্যয়টা সেটা কি হচ্ছে, না কমে সেটা আবার বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়টি হচ্ছে আমাদের অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। আচ্ছা, তাহলে অমিতব্যয়ী এবং উৎপাদন বা মিতব্যয়ী যে মাত্রা ধারণা ছিল সেটা আমাদের শেষ। এবার আমরা দেখব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধারণা। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পটা আছে, আমরা এই নামটা শুনি কিন্তু বুঝতে পারছি যে সমস্ত কার্যক্রম খুব একটা বেশি বড় পরিসরে হয় না। তো চলো আমরা একটু বিস্তারিত ধারণার চেষ্টা করি। যে উৎপাদনকারী শিল্পে ভূমি, কারখানা, দালান এবং মোট শিল্প কারখানার অন্যান্য স্থায়ী সম্পত্তির মূল্য ছাড়া ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা অথবা শ্রমিক সংখ্যা ৩১ থেকে ১২০ জনের মধ্যে থাকে তাকে ক্ষুদ্র শিল্প বলে। তাহলে ক্ষুদ্র শিল্প কি, আমাদের হচ্ছে যে উৎপাদনকারী শিল্পে ভূমি থাকছে, কারখানা, দালান থাকছে এবং মোট শিল্প কারখানার অন্যান্য স্থায়ী সম্পত্তির মূল্য থাকছে, কিন্তু সেই মূল্যটা কত থেকে কত মধ্যে লিমিটেড থাকবে, ৭৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১৫ কোটি টাকা পর্যন্ত। অথবা যদি শ্রমিকের সংখ্যা বলি ৩১ থেকে কত থাকবে, ১২০ জনের মধ্যে থাকবে, সেই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলছি ক্ষুদ্র শিল্প। ঠিক আছে। আচ্ছা, এখন ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যগুলো যদি কি আমরা একটু দেখতে চাই তাহলে বলবো প্রথমত যে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মালিক সাধারণত একজন হয়। ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানটা হয় সেখানকার মালিক হয় শুধুমাত্র একজন এবং মালিকই সেখানে হচ্ছে সর্বা। মালিক যা বলে প্রতিষ্ঠানটি সেভাবে চলে, যা মুনাফা অর্জন হয় মালিকের সব, যদি কিছু ভর্তুকি দিতে হয় সেটা মালিকই দিবে, মানে মালিকই সব কিছু সেখানে দায়ভার বহন করবে। এরপর ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান উৎপাদন ও বিক্রির পরিমাণ কম হয়, যেহেতু এটি কি আমাদের তোমার হচ্ছে এক মালিকানার ব্যবসার সাথে যায়, সেহেতু সেখানে আমাদের উৎপাদন এবং বিক্রির পরিমাণটা খুব একটা বেশি হয় না, সবসময় পরিমাণটা কমই হয়। এখানে শ্রমিকের সংখ্যাও কম, নাই বললেই চলে। ঠিক আছে, এখানে নিয়োজিত যে শ্রমিক সংখ্যা সেটার পরিমাণটা অনেক কম বা নেই বললেই চলে। ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে স্থায়ীভাবে পরিচালিত হয় বা স্থানীয়ভাবে পরিচালিত হয়। স্থানীয়ভাবে মানে কি, যে তোমার হচ্ছে
একজন ব্যক্তি ওই এলাকায় খুব পরিচিত বা ওখানকার সে স্থায়ী বাসিন্দা, তাকে আমরা বলি নর্মালি হচ্ছে স্থানীয়। সো সে ওই এলাকায় যে কোনো একটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করছে এবং সে পরিচালিত করছে, সেটাকে আমরা বলবো যে স্থানীয়ভাবে পরিচালিত। সো এক মালিকানার ব্যবসা সাধারণত স্থানীয়ভাবে পরিচালিত হয়। তাহলে ক্ষুদ্র মাঝারি শিল্পের ধারণের ক্ষেত্রে ক্ষুদ্রতাকে আমরা কার সাথে তুলনা করছি? এক মালিকানার ব্যবসার ক্ষেত্রে। এবং সেটা যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মালিক সাধারণত একজন হয়, যেটা আমরা এক মালিকানার ব্যবসার ক্ষেত্রেও দেখতে পারি। তারপর ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রির পরিমাণটাও কম হয়, যেটা আমরা এক মালিকের ব্যবসার সাথে দেখতে পারি বা বৈশিষ্ট্যের সাথে যায়। এবং এখানে নিয়োজিত শ্রমিকের সংখ্যা কম হয় বা নেই বলেই চলে, এবং এটা স্থানীয়ভাবে আমাদের পরিচালিত হয়ে থাকছে। সুতরাং বলতেই পারি যে যে ব্যবসা স্থানীয় মালিকানায় এবং ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং যার উৎপাদন ও বিক্রির পরিমাণ কম হয়, আমরা তাকে কি বলছি? ক্ষুদ্র শিল্প বলছি। যদি সোজা বাংলায় বলতে যাই, এই কথাই আমরা বলবো যে ব্যবসা স্থানীয় মালিকানায় ও ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং যার উৎপাদন ও বিক্রির পরিমাণটাও কম হয়, তাকে আমরা বলছি ক্ষুদ্র শিল্প। সো আশা করছি ক্ষুদ্র শিল্প নিয়ে তোমাদের যে ধারণা নেওয়া উচিত সেটা তোমরা এখান থেকে নিয়ে ফেলেছো। এবার আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৈশিষ্ট্যগুলো দেখব। আচ্ছা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে তারা একসাথে মার্চ করা হয়, এজন্য আমরা মাঝারি শিল্পকে আলাদা করে না দেখে এটাকে ক্ষুদ্র মাঝে আমরা দেখে ফেলি। সো এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম, সেখানে সবসময় স্বল্প মূলধন থাকে। যেহেতু আমরা এটাকে এক মালিকানার ব্যবসার সাথে চিন্তা করতে পারি, তাহলে একটু চিন্তা করো যে এখানে তোমার এই যে এক মালিকানার ব্যবসার যেহেতু মূলধনটা সেটা সবসময় কী থাকে? অল্পই থাকে। সো আমরা নর্মালি বলতে পারি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মূলধন, যে ক্ষুদ্র ও মাঝারি যে শিল্প থেকে সেখানে মূলধনের পরিমাণটা খুব একটা বেশি থাকে না বা হয় না। এরপরে 2 নম্বর যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা ও পরিচালনার স্বাধীনতা। হ্যাঁ, আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কোনো আইনের জটিলতা পাই না, সেজন্য আমরা এখানে নিজস্ব পরিচালনা বা স্বাধীনভাবে সেটা কী করতে পারি? ব্যবসাটা পরিচালনা করতে পারি। কোনো ধরনের আইনের জটিলতা আমরা এখানে ফেস করি না। সহজ নিয়ন্ত্রণ, এই ধরনের ব্যবসাগুলো খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু এখানে কোনো আইনের জটিলতা নেই, অন্যান্য কোনো জটিলতা এখানে নেই। সো আমরা খুব সহজে মালিকের নিজস্ব সত্তা অনুযায়ী, মালিকের নিজস্ব চাহিদা অনুযায়ী, নিজস্ব চাওয়ার সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। সীমিত সংখ্যক কর্মী, এখানে যেহেতু কর্মীর সংখ্যা খুব একটা বেশি থাকে না। আমরা যদি মাঝারি শিল্পের কথা বলি এবং সেই শিল্পের উদাহরণ যদি আমরা বলি, ধরুন মিষ্টির দোকান বা রসমঞ্জুরি, রসমালাই যে দোকানগুলো থাকে, এগুলো আসলে মাঝারি ধরনের, এখানে কিন্তু কর্মীর সংখ্যা খুব একটা বেশি থাকে না। সো এই যে ক্ষুদ্র মাঝারি শিল্পের বৈশিষ্ট্যের মধ্যে, তাহলে এটা আমরা বলতেই পারি সেখানে সীমিত সংখ্যক কর্মী থাকে। আচ্ছা, এরপরে স্বল্প আইনগত আনুষ্ঠানিকতা, এখানে আইনগত আনুষ্ঠানিকতা নেই, তবে আমরা যতই বলি না কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে কোনো আইনগত জড়িততা নেই বা কোনো আনুষ্ঠানিকতা নেই, সেটা প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে কিন্তু কিছু আইনি বৈধতা বা বাধ্যবাধকতা মেনে চলে। এটাই হচ্ছে প্রতিষ্ঠান বা ব্যবসায়ের নিয়ম। ঠিক আছে, এরপরে হচ্ছে এটার অবস্থান। তো এটার অবস্থান স্থানীয়ভাবে হতে পারে, এটার অবস্থান কোনো শহরাঞ্চলের কাছাকাছিও হতে পারে বা শহরাঞ্চলেও হতে পারে, ডাজন্ট ম্যাটার। তো এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে প্রথমত স্বল্প মূলধন, দ্বিতীয়ত ব্যবস্থাপনা ও পরিচালনার স্বাধীনতা, তারপর সহজ নিয়ন্ত্রণ, সীমিত সংখ্যক কর্মী, স্বল্প আইনগত আনুষ্ঠানিকতা এবং হচ্ছে লাস্ট ওয়ান অবস্থান। সো এই আমাদের হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পের গুরুত্ব। আচ্ছা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে গুরুত্বটা অনুধাবন আমরা করব, সেটা কয়টি দিক থেকে করব? আমরা 3টি দিক থেকে করব। একটি হচ্ছে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে, একটি হচ্ছে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, এবং লাস্ট হচ্ছে আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। তো এই 3টা দৃষ্টিকোণ থেকে আমরা কি করব? আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের গুরুত্বটা অনুধাবন করব বা অনুধাবন করার চেষ্টা করব। চলো প্রথমে আমরা করব হচ্ছে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব অনুধাবন। ওকে, সো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে যখন ব্যবসার দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি, তখন কী কী জিনিসগুলো দেখতে পারি? সীমিত মূলধন, অবশ্যই ক্ষুদ্র এবং মাঝারি তোমরা মাথায় রাখবে, এখানে যে আমি 3 প্রকার দেখিয়েছি। সো এই ক্ষুদ্র মাঝারি শিল্পের গুরুত্বটা আমরা নর্মালি 3টি ভাবেই দেখি বা 3টি দৃষ্টিকোণ থেকেই দেখি। একটা হচ্ছে ব্যবসার দৃষ্টিকোণ, একটা হচ্ছে গ্রাহকের দৃষ্টিকোণ, একটা হচ্ছে আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ। সো সেইখানকার প্রথমটা আমরা দেখছি ব্যবসার দৃষ্টিকোণ থেকে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের যে গুরুত্ব, তার মধ্যে প্রথমটা হচ্ছে সীমিত মূলধন। মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে কিন্তু মূলধনটা খুব একটা বেশি থাকে না, যেটা তার আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখে ফেলেছি। এখানকার মূলধনটা সবসময় সীমিত বা স্বল্প থাকে। এরপরে দেখো 2 নম্বরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নেওয়া যায়। যেহেতু এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে মালিকই সর্বেসর্ব বা মালিকই সব কিছু, সো মালিক যা ইচ্ছা তখন ইচ্ছে কী করতে পারে? একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সে যদি মনে করে যে এই সমস্যাটা আমার এই সিদ্ধান্তটা কাজে লাগবে, সো সে তৎক্ষণাৎ সেই সিদ্ধান্ত নিতে পারে। তো এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই, যখন ইচ্ছা মালিক সেই তার প্রতিষ্ঠানের জন্য কী নিতে পারে? সিদ্ধান্ত নিতে পারে।
অবস্থা অর্থাৎ এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অবস্থাটা আসলে খুব একটা বেশি ম্যাটার করে না। সো যেখানে ইচ্ছা সেখানে আমরা কি করতে পারি, এই ক্ষুদ্র মাঝারি শিল্প করতে পারি। যেমন সেটা গ্রামাঞ্চলে করতে পারি, গ্রামাঞ্চলে ক্ষেত্রে যে তোমার হচ্ছে জনবসতি যে জায়গাগুলো আছে সেগুলোতে বসাইতে পারি, বা বিভিন্ন আবাসিক এলাকার পাশে বসাইতে পারি। সো আমরা এই অবস্থানগুলো সেখানে করতে পারি। যেহেতু এই আইনগত জটিলতা নেই, তো আমাদের পক্ষে বা তোমার এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মালিকদের পক্ষে যদি মনে হয় যে আমার এই জায়গায় ব্যবসাটা স্থাপন করা উচিত, বা এখানে করলে আমার কাঙ্ক্ষিত মুনাফা আমি পাবো, তাহলে সেখানে তারা কি করবে, সেই ব্যবসাটি স্থাপন করবে, বা সেই জায়গাটা তারা অবস্থান করবে, বা সেই জায়গাটা তারা নির্বাচন করবে, করে তারপরে সেখানে ব্যবসাটা স্থাপন করে ফেলবে। গোপনীয়তা রক্ষা। আচ্ছা, এখানে গোপনীয়তা রক্ষা বলতে বোঝানো হয় যেহেতু এই যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে মালিকই সব কিছু করে, মালিকই সিদ্ধান্ত নেয়, সো এখানে আমরা বলতে পারি এখানে গোপনীয়তা ফাঁস হওয়ার কোনো কিছু নাই। অর্থাৎ মালিক যে একটা গোপন সিদ্ধান্ত সে নিচ্ছে, তো নিজেই নেবে, সে নিজেই নিজের সিদ্ধান্ত নিচ্ছে, সে তো আর নিজের সিদ্ধান্ত কখনো ফাঁস করবে না। সো এই কখনো ভয় থাকবে না যে আমার প্রতিষ্ঠানের গোপনীয়তা সে মানে রক্ষা করা যাবে না, বা হচ্ছে এটা ফাঁস হয়ে যাবে, এটা কখনো হবে না। কারণ সেখানে সিদ্ধান্তটা মালিকই নেয়, সেটা প্রয়োগ কি করে, মালিকই করে। সো মালিকের মধ্যে সব কিছু থাকে, অন্যজন জানতেও পারে না। তো এখানে গোপনীয়তা কি প্রকাশের কোনো সুযোগও থাকছে না। তার মানে আমরা যদি ব্যবসার দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র মাঝারি শিল্পের গুরুত্বগুলো দেখতে যাই, সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, তাহলে আমরা চারটি জিনিস দেখতে পারি। প্রথমত সীমিত মূলধন, সীমিত মূলধন নিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গঠন হয়। দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় সেখানে। তারপর অবস্থাটা যেখানে সেখানে হতে পারে, যেখানে আমার মনে হবে, মালিকের যেখানে মনে হবে সেখানে তার অবস্থানটা নির্ধারণ করবে। তারপর গোপনীয়তা রক্ষার একটা বিষয় থাকছে, যেখানে কখনো গোপনীয়তা প্রকাশ হবে না, সবসময় এটা রক্ষাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে। অলরাইট, এই তো গেলে ব্যবসার দৃষ্টিকোণ থেকে। এবার আমরা দেখবো দ্বিতীয়তম হচ্ছে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে। যে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পটা আছে, এটার গুরুত্বটা কী রকম, তারা কী রকমভাবে এটাকে গ্রহণ করে। প্রথমত নিয়মিত পণ্য সরবরাহ। এই ধরনের ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে যে পণ্যগুলো আছে এগুলো তারা নিয়মিত কিন্তু কি করে থাকে, গ্রাহকদের সরবরাহ করে থাকে। অর্থাৎ যেহেতু এইদের অবস্থানটা গ্রাহকের আশেপাশে হয়, একটা আবাসিক এলাকা বা জনবসতিপূর্ণ এলাকায় হয়, সো তারা যখন একটি পণ্যের অভাব বোধ করে খুব সহজে তাদের কাছে নিয়মিত সেই পণ্যটা তারা কি করতে পারে, সরবরাহ করে দিতে পারে। সো এটা একটা হচ্ছে গুরুত্ব থাকছে আমাদের গ্রাহকের দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয়টি হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন। তারা মানুষের, আমরা জানি যে চাহিদা কিন্তু কখনো কি থাকে না, সমান থাকে না, এক এক সময় মানুষের চাহিদা এক এক রকম হয়। সেই চাহিদার ভিত্তিতে যখন তাদের পণ্যের চাহিদার পরিমাণটাও ভিন্নতায় আসে, তখন তারা যে কোনো ধরনের পণ্য যখন তখন চাইতে পারে। সো তখন যদি সেই পণ্যটা এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে ধরনের প্রতিষ্ঠান আছে সেখান থেকে যদি পেয়ে যায়, তো তার ফলে তারা কি করছে, বিভিন্ন পণ্যের ভোগের উপযোগিতা পাচ্ছে। এর ফলে তাদের জীবনযাত্রা যে মান উন্নয়ন সেটাও কিন্তু সাথে সাথে হয়ে যাচ্ছে। এজন্য আমরা বলি যে এখানে হচ্ছে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। গ্রাহকের সাথে সুসম্পর্ক। এই ক্ষুদ্র এবং মাঝারি ধরনের যে শিল্পগুলো আছে সেখানে যদি একজন গ্রাহক কোনো কিছু ক্রয় করতে যায়, তবে তাকে সরাসরি তাদের সাথে বা তাদের সামনাসামনি উপস্থিত হয়ে ক্রয় করতে হয়। এর ফলে ওই গ্রাহকের সাথে ওই ক্রেতার কি হয়, একটা সুসম্পর্ক সৃষ্টি হয়। এরপরে হচ্ছে আসলে পণ্যের মূল্য। সাধারণত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে পণ্যগুলো থাকে সেগুলোর পরিমাণটা খুব একটা বেশি হয় না, এটা ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে, এবং এই জন্য ক্রেতারা সেখানে ক্রয় করতে উৎসাহিত বোধ হয়। তো গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যদি বিষয়গুলো দেখি, সেটা হচ্ছে নিয়মিত পণ্য সরবরাহ, তারপর জীবনযাত্রা মান উন্নয়ন, গ্রাহকের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা, এবং হচ্ছে পণ্যের মূল্য। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসবো 3 নাম্বার, সেটা হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলাম মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের গুরুত্ব, তারপর গ্রাহকের দৃষ্টিকোণ থেকে দেখলাম মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের গুরুত্ব। এবার আমরা দেখব অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মাঝারি এবং হচ্ছে ক্ষুদ্র শিল্পের যে গুরুত্ব সেটা। প্রথমটা হচ্ছে মাথাপিছু আয় বাড়ে। আচ্ছা, এই ধরনের প্রতিষ্ঠান যে কোনো মানুষ, যে কোনো বেকার ব্যক্তি অল্প পুঁজি নিয়ে কী করতে পারে, গঠন করতে পারে। ফলে তাদের যে পরিবার, তার নিজের সব কিছুর বা পরিবারের যে ব্যক্তিগণ আছে, সে যে নিজে একজন ব্যক্তি, তার প্রতি কী হয়, বা তার মাথাপিছু যে আয়টা আছে সেটা অবশ্যই বৃদ্ধি পায়। আগে যে পরিমাণ ছিল তার থেকে একটু হলেও অগ্রসর হয়। এরপর হচ্ছে জাতীয় আয় বেড়ে যাওয়া। মাথাপিছু আয় বেড়ে যাওয়া মানে কি, জাতীয় আয় বেড়ে যাওয়া, কারণ মাথাপিছু আয়ের সাথে জাতীয় আয়ের একটা কী আছে, সম্পর্ক আছে। তারপরে হচ্ছে কর্মসংস্থান, অর্থাৎ তারা এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দিচ্ছে, খুব একটা স্বল্প পুঁজি নিয়ে গঠন করছে, এর ফলে কি হচ্ছে, একটা ব্যবসাদার হচ্ছে, এবং সেখানে আমরা জানলাম যে অল্প কিছু সংখ্যক কর্মী প্রয়োজন হয়। সো যে সংখ্যক কর্মী হোক না কেন, 2 জন কর্মী হলেও তাদেরকে তারা কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারছে। তো আমরা বলতেই পারি এখানে কি হচ্ছে, কর্মসংস্থানেরও একটা সুযোগ থেকে যাচ্ছে, যেটা আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেক ভালো একটা প্রভাব ফেলে। সো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের গুরুত্বগুলো হচ্ছে, সেই ফলে কি হয়, এই ক্ষুদ্র মাঝারি শিল্পের ফলে আমাদের মাথাপিছু আয়টা বাড়ে, জাতীয় আয়টা বেড়ে যায়, এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়, যেটা কোন দিক থেকে, আমাদের অর্থনৈতিক দিক থেকে।
তাহলে আমাদের এই যে দৃষ্টিকোণগুলো আছে, ব্যবসায়িক দৃষ্টিকোণ, ভোক্তাদের দৃষ্টিকোণ বা গ্রাহকদের দৃষ্টিকোণ, এবং তারপরে হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণগুলো আমাদের খুব সুন্দর করে মাথায় রাখতে হবে এবং সেই দৃষ্টিকোণগুলোর ভিতরে কোন কোন আইটেম আমাদের অবস্থান করছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পের সুবিধা। আচ্ছা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সুবিধা ইতিমধ্যে তোমরা গেজ করে ফেলেছো যে কী কী সুবিধা হতে পারে। আচ্ছা দেখি, প্রথম সুবিধা হচ্ছে এখানে সীমিত মূলধন লাগে। ঠিক আছে, প্রথম সুবিধা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পের সুবিধার ক্ষেত্রে আমরা বলবো সীমিত মূলধন, কারণ এই ধরনের প্রতিষ্ঠান গঠন করতে হলে খুব একটা বেশি আহামরি আমার কি হয় না, মূলধনের প্রয়োজন হয় না, খুব অল্প পুঁজি নিয়ে আমরা এই ধরনের প্রতিষ্ঠান গঠন করতে পারি। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এ ধরনের প্রতিষ্ঠানে কোনো সমস্যা দেখা দিলে আমাদের সিদ্ধান্ত ক্ষেত্রে কোনো বিলম্ব দেখা যায় না, আমরা খুব দ্রুতই কী করতে পারি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। গোপনীয়তা, এখানে গোপনীয়তা ফাঁসের কোনো ভয় থাকে না, যেহেতু প্রতিষ্ঠানের সিদ্ধান্তটা মালিকই এবং মালিকই এই প্রতিষ্ঠানকে সর্বসর্বা, সেক্ষেত্রে কখনো এখানে গোপনীয়তা ফাঁস হয় না, যদি না মালিক চায়। ঠিক আছে, মালিক চাইলে অবশ্যই ফাঁস হবে, না চাইলে মালিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং গোপনীয়তাও রক্ষা পাবে। তারপর হচ্ছে অবস্থান, এই অবস্থানে যে কোনো জায়গায় হতে পারে, মালিক যেখানে মনে করবে যে আমার এই ব্যবসার জন্য এই জায়গাটা উপযুক্ত, তো সে সেখানে কী করবে, সেই ব্যবসাটা স্থাপন করবে। এরপর সহজ গঠন, এই ব্যবসা গঠন করা অত্যন্ত সহজ, কোনো আইনি জটিলতা নেই, যখন ইচ্ছে তখনই সে কী করতে পারে, ব্যবসাটি গঠন করতে পারে, তার উপযুক্ত স্থান যেটি তার মনে হবে সেখানে সে গঠন করে ফেলবে। কর্মসংস্থান, তো এই ধরনের ব্যবসা যদি খুব সহজেই কী করা যায়, সীমিত মূলধনে গঠন করা যায়, তো আলটিমেটলি সেখানে কিছু সংখ্যক কর্মীরও কী হয়ে যায়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়, যেটা অর্থনৈতিক আমরা দৃষ্টিকোণ থেকে দেখলাম। এরপরে বিলুপ সাধন, মালিক চাইলে কী করতে পারে, যখন তখন ব্যবসায় বিলুপ সাধন করতে পারে। অন কাইন্ড অফ এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পটা আমরা এক মালিকানা ব্যবসার সব কিছুর সাথে কী করতে পারি, মিক্স করতে পারি, অর্থাৎ এটি এক মালিকানা ব্যবসার সাথেই যায়। ওকে, এক মালিকানা। তাহলে এখানে ক্ষুদ্র মাঝারি শিল্পের সুবিধা হচ্ছে আমাদের সীমিত মূলধন, তারপর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, গোপনীয়তা, অবস্থান, সহজ গঠন, কর্মসংস্থান এবং হচ্ছে বিলোপ সাধন। আশা করি সুবিধাগুলো তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, সব কিছু সুবিধার পাশে তো একটা অসুবিধাও থাকে। সো এই ক্ষুদ্র মাঝারি শিল্পেরও কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো কি? প্রথমত হচ্ছে মূলধনের স্বল্পতা বা অপ্রতুলতা, অর্থাৎ এখানে যারা ব্যবসা স্থাপন করে এই ধরনের ব্যবসা, তাদের মূলধনের পরিমাণটা খুব একটা বেশি থাকে না, সেজন্য তারা আসলে এই ধরনের ব্যবসাগুলো গঠন করার প্রস্তাব বেছে নেয়। তারপরে এখানে দক্ষ ব্যবস্থাপনার অভাব, যে কেউ যে কোনো জায়গায় কী করতে পারে, চাইলে এই ধরনের ব্যবসা গঠন করতে পারে, কিন্তু এখন যে কোনো জায়গায় যে কোনো ব্যবসা স্থাপন করলে সেটা যে দক্ষতার সাথে পরিচয় এমনটাও না, কারণ প্রত্যেকটা ব্যক্তির মাঝে ব্যবসায় পরিচয় দক্ষতা থাকে না, এটা তৈরি করে নিতে হয়। সো এখানে আমরা দেখছি যে দক্ষ ব্যবস্থাপনার অভাব হচ্ছে একটা বড় অসুবিধা দাঁড়াচ্ছে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের ব্যবসা বা শিল্পের ক্ষেত্রে। এরপরে সমন্বয়ের অভাব, তারা খুব সঠিকভাবে কী করতে পারে না, বিভিন্ন বিভাগ উপবিভাগ, তারপরে তোমার হচ্ছে বিভাগ উপবিভাগ বলতে কর্মীদের মাঝে বা নিজেদের মাঝে বা গ্রাহকদের মাঝে তারা সমন্বয় অভাব বোধ করবে। তার কখনো এটার মাঝে এই তিনজন বা তোমরা যদি বলো গ্রাহক, তারপর হচ্ছে কি নিজেদের মাঝে মালিক হিসেবে, তারপরে শ্রমিক কর্মীদের মাঝে কখনো তারা সমন্বয় সাধনটা খুব সুন্দরভাবে করতে পারে না। তো যেটি একটি বড় সুবিধা হচ্ছে আমাদের, অসুবিধা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে। তারপর সরকারের পৃষ্ঠপোষকতার অভাব, সরকার এই ধরনের শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুব একটা বেশি পৃষ্ঠপোষকতা দেখায় না, তারা সবসময় এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে দূরে থাকে বা হচ্ছে পৃষ্ঠপোষকতা তাদেরকে দূরে রাখে, এইটা একটা সমস্যা। আধুনিক প্রযুক্তির অভাব, এই ধরনের প্রতিষ্ঠানে যেহেতু আমাদের মূলধনের অপ্রতুলতা থাকে বা মূলধনের স্বল্পতা থাকে, তো এখানে আসলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার সুযোগটা অনেক কম থাকে। এবং সর্বশেষ স্থায়িত্বের অভাব, এই প্রতিষ্ঠান যখনই দেখছে তাদের প্রতিষ্ঠান মূলধনের অপ্রতুলতা দেখা দিচ্ছে, সমান অভাব দেখা দিচ্ছে, সরকারের পৃষ্ঠপোষকতা নাই, তারপরে আধুনিক প্রযুক্তি নাই, ভালো মানে পণ্য উৎপাদন হচ্ছে না, বিক্রয় হচ্ছে না, মানুষ পছন্দ করছে না, তখন তাদের সরাসরি ব্যবসাটা বিলুপ্ত করে দিতে হয়। অর্থাৎ তখন এই ব্যবসার স্থায়িত্ব সম্পর্কে আমাদের প্রশ্ন ওঠে যে এখানে স্থায়িত্বটা কি থাকে না, আমাদের চিরস্থায়ী থাকে না, যখন তখন হতে পারে। সো আমরা বলতে পারি এখানে স্থায়িত্বের অভাব আছে। সো এই যে অনেকগুলো সুবিধার পাশাপাশি এখানে কিছু অসুবিধা আমরা আইডেন্টিফাই করেছি। প্রথমটা হচ্ছে মূলধনের অপ্রতুলতা বা স্বল্পতা, দক্ষ ব্যবস্থাপনার অভাব, এরপরে সমন্বয়ের অভাব, সরকারের পৃষ্ঠপোষকতার অভাব, আধুনিক প্রযুক্তির অভাব, পাশাপাশি স্থায়িত্বের অভাব। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ক্ষুদ্র মাঝারি শিল্প, তাদের সুবিধা অসুবিধা, তাদের যে গুরুত্ব ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে আমরা দেখে ফেলেছি। এবার আমরা যেটা বুঝবো বা দেখবো সেটা হচ্ছে বৃহদায়তন শিল্পের ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা যা যা দেখলাম তা যদি বলি, প্রথমে আমরা দেখেছি তোমার উৎপাদন মাত্রার ধারণা, এটিকে কয় ভাগে বিভক্ত করা যায়। আমরা দেখেছি তিনটি ভাগে আমরা বিভক্ত করেছিলাম, কি কি? একটি হচ্ছে ক্ষুদ্রায়তন, একটি বৃহদায়তন, একটি কাম্যমাত্রা উৎপাদন। এখানে কাম্যমাত্রা বলতে কি বোঝানো বা মিতব্যয়ী মাত্রা সংকোচন বলতে কি বোঝানো হয় বা ব্যয় সংকোচন বলতে কি বোঝানো হয়, আমরা বিষয়গুলো দেখেছি। অমিতব্যয়ী ব্যয় সংকোচন বলতে আমরা কি বুঝি, সেই বিষয়গুলো আমরা দেখেছি। দুটা মাঝে তুলনামূলক আলোচনা করেছি। তার পরবর্তীতে আমরা দেখলাম যে হচ্ছে শিল্পক্ষেত্রে
ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ক্ষুদ্র মাঝারি শিল্পের সুবিধা অসুবিধা এদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা এখানে দেখেছি। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বৃহদায়তন শিল্পের ধারণা। সো এই বৃহদায়তন শিল্প, আচ্ছা আমরা যখন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা বলেছি বা সেই ধারণা সম্পর্কে আলোচনা করতে বলেছি, তখন কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে নামের মধ্যে ক্ষুদ্র এবং মাঝারি আছে, তার মানে এখানে সব কিছু খুব কার্যক্রমটা স্বল্প পরিসরে হবে। ঠিক একইভাবে যখন আমরা এখানে বৃহদায়তন প্রতিষ্ঠানের কথা বলছি, শিল্পের কথা বলছি, তখন মানে আমরা বুঝতে পেরেছি সব কিছু বৃহৎ পরিসরে হবে। ওয়েল ডান, এটুকু আগে বুঝি। তারপরে আসো বৃহদায়তন প্রতিষ্ঠান বলতে কী বোঝায় আমরা এটা একটু দেখব। সাধারণত বৃহদায়তন শিল্প বলতে বড় বড় ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই ধরনের বড় ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা বুঝি, যেমন বেক্সিমকো, আকিজ লিমিটেড কোম্পানি, স্যামসাং লিমিটেড কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলোকে আসলে আমরা বৃহদায়তন প্রতিষ্ঠান বা শিল্প বলে থাকি। এরূপ ব্যবসা প্রতিষ্ঠান মানেই পর্যাপ্ত মূলধন, বেশি জনশক্তি, প্রয়োজনীয় কাঁচামাল এবং আধুনিক প্রযুক্তির সমাহার। তার মানে বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে আমাদের সবসময় পর্যাপ্ত মূলধন থাকবে, বেশি জনশক্তি থাকবে, প্রয়োজনীয় কাঁচামাল থাকবে, আধুনিক প্রযুক্তির সমাহারও থাকবে। এগুলোর কোনো সমস্যা আমরা এখানে পাবো না। বৃহদায়তন প্রতিষ্ঠানে প্রতিটি স্তরে দক্ষ এবং যোগ্য জনশক্তি নিয়োগ থাকে বা নিয়োজিত থাকে। তাদের প্রতিটি যে স্তরগুলো থাকে, আমরা জানি বিভিন্ন স্তর, উৎপাদন স্তর, বিক্রয় স্তর, এই ধরনের যে স্তরগুলো আছে বা বিপণন স্তর, সেখানকার ক্ষেত্রে যে দক্ষ জনশক্তি তারা সবসময় নিয়োজিত রাখার চেষ্টা করে বা তাদের থাকে, কারণ তাদের মূলধনটা এখানে অনেক বেশি। এরূপ প্রতিষ্ঠান অধিকাংশই পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে থাকে। কথাটা মাথায় রাখো যে বৃহদায়তন প্রতিষ্ঠান অধিকাংশই হচ্ছে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে থাকে, কখনোই প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় না। অধিকাংশ আমাদের বেশিরভাগই হয় খুব অল্প পরিসর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যায়। এরপরে কতিপয় ক্ষেত্রে এরূপ বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো প্রাইভেট কোম্পানি আওতাভুক্ত হয়, তবে সেটা কিসের তুলনায় কম, পাবলিকের তুলনায় কম। বাংলাদেশে প্রচলিত 2016 সালের শিল্পনীতি, তাহলে শিল্পনীতি কত বাংলাদেশে 2016 সালের অনুযায়ী ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহদায়তন শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি, কারখানা, ভবন ছাড়া স্থায়ী সম্পদের প্রতিস্থাপন মূল্য 50 কোটি টাকার বেশি। আর ওখানে আমাদের ক্ষুদ্র মাঝারি ছিল 15 কোটি টাকা পর্যন্ত, এখানে 50 কোটি টাকার বেশি, 15 কোটি টাকা থেকে 50 কোটি টাকার বেশি, এবং 300 জনের বেশিও কি থাকবে, আমার শ্রমিক থাকবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে সেটি বৃহদায়তন শিল্প। যেমন সেই শিল্পগুলো হতে পারে স্কয়ার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, এগুলো হচ্ছে আমাদের কি তোমার হচ্ছে বৃহদায়তন শিল্পের মধ্যে যায়। তাহলে বৃহদায়তন শিল্পের সাথে আমরা যদি ক্ষুদ্রায়তন বা মাঝারি শিল্পের তুলনা করতে যাই, ওখানে আমাদের মূলধন স্বল্পতা ছিল, এখানে পর্যাপ্ত মূলধন আছে। ওখানে আমাদের জনশক্তির পরিমাণটা খুবই কম ছিল, এখানে সেই জনশক্তির পরিমাণটা অনেক অনেক বিস্তৃত বা বেশি। প্রয়োজনীয় কাঁচামাল, আধুনিক যন্ত্রপাতির সমার এখানে আছে, কিন্তু ক্ষুদ্র মাঝারিতে সেগুলো ছিল না, সেগুলো অভাব আমরা বোধ করেছিলাম সেখানে। তারপরে সেখানে কিন্তু প্রতিটি স্তরে কোনো দক্ষ বা যোগ্য জনশক্তি নিয়োগ করা ছিল না, কিন্তু এখানে সেগুলো আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, কারণ একটাই সেখানে মূলধন স্বল্পতা ছিল, এইগুলো তাদের করা সম্ভব হয়নি, পসিবল হয়নি। এখানে সেগুলো তারা অধিক মূলধন থাকার কারণে সেগুলো খুব সহজে করতে পারছে। আচ্ছা, এবং এখানে আমরা বললাম যে বৃহদায়তন শিল্প বলতে বোঝায় যে শিল্পের ক্ষেত্রে আসলে টাকার পরিমাণ যদি 50 কোটি বেশি হয়, শ্রমিকের সংখ্যা যদি 300 বেশি হয়, তবে সেটাকে আমরা কি বলছি, বৃহদায়তন শিল্প বলছি। উদাহরণস্বরূপ আমরা বললাম স্কয়ার গ্রুপ, কোনো ছোটোখাটো কিন্তু কোনো গ্রুপ না, এটা অবশ্যই একটা বৃহদায়তন, ঠিক আছে। তারপর বসুন্ধরা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ ইত্যাদি হচ্ছে আমাদের বৃহদায়তন প্রতিষ্ঠানের উদাহরণ। অল ডান। এবার আসি বৃহদায়তন শিল্পের বৈশিষ্ট্য। সো ক্ষুদ্র মাঝারি শিল্পের বৈশিষ্ট্য আমরা দেখেছি, এবার আমরা দেখব বৃহদায়তন শিল্পের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা ক্ষুদ্রকৃতি দেখেছি, অনেক কিছুর অভাব ছিল, সেই অভাবগুলো আমরা এখানে দেখতে পারবো না। যেমন ওখানে মূলধন অভাব থাকলো, এখানে মূলধন অভাব নাই। প্রথমে আসি বৃহদায়তন শিল্পের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হচ্ছে মূলধন। এখানে পর্যাপ্ত পরিমাণে মূলধন থাকছে। সো যেহেতু বৃহদায়তন শিল্প, তার মানে মূলধনের বিস্তৃত অনেক বৃহদায়তনভাবেই হয়, বা এখানে মূলধনটা অনেক বেশি। সো প্রতিষ্ঠান যে ধরনের সিদ্ধান্ত নিতে চায় খুব সহজে নিতে পারে, কারণ তাদের মূলধনের সমারটা অনেক বেশি। এরপরে গঠন, এখানে বৃহদায়তন প্রতিষ্ঠান বা শিল্পের ক্ষেত্রে গঠন প্রক্রিয়া একটা আইনগত ঝামেলা আছে, যেহেতু তাদের মূলধনের পরিমাণটা বেশি, তো সেখানে একটু গঠনের ক্ষেত্রে আমাদের আইনগত জটিলতার সৃষ্টি স্বাভাবিক। এরপরে মুনাফা, যেহেতু তাদের কি এখানে আমাদের বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে মূলধনটা বেশি, তারা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারে, সো বিভিন্ন জায়গায় তারা কি করতে পারে, খুব সহজে সফলতা অর্জন করতে পারে, সেখান থেকে সফলতা অর্জন করার ফলে মুনাফাটা অনেক বেশি কালেক্ট করতে পারে। এরপরে হচ্ছে যন্ত্রপাতির দক্ষ ব্যবহার তারা করতে পারে, কারণ তাদের পর্যাপ্ত কি আছে, কেনার মতো মূলধন আছে, প্রশিক্ষণ দেওয়ার মতো মূলধন আছে। তারা বিভিন্ন শ্রম বিভাগ তৈরি করতে পারে, তারা ব্যবস্থাপনা করতে পারে, তারা বিলোপ সাধনটা বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঠিক যৌথ মূলধনী কোম্পানির মধ্যে খুব সহজে তারা কি করতে পারে না, বিলোপ সাধন করতে পারে না। তাদের ব্যবস্থাপনাটা অনেক জটিল হয়ে থাকে, তাদের শ্রম বিভাগগুলো অনেক হয়ে থাকে, একটা বিভাগ তাদের থাকে না, তাদের বিভিন্ন ধরনের বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ, বিক্রয় বিভাগ, এ ধরনের বিভিন্ন ধরনের তাদের বিভাগ থাকে।
এরপরে তাদের বিলোপ সাধন, তো বললাম যে বিলোপ সাধনটা কি তাদের ক্ষেত্রে অনেক অনেক কঠিন হয়ে পড়ে, খুব সহজেই তারা ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে চাইলে বিলোপ সাধন করতে পারে না। বিস্তৃত বাজার, তাদের বাজারটা যেহেতু তারা বৃহদায়তন পরিসরে কাজ করে, তাদের বাজারটা অনেক বিস্তৃত এবং হচ্ছে শ্রমিক কর্মীর সংখ্যা তাদের বেশি সবসময় থাকবে কার থেকে, ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আমরা যেটা দেখলাম যে বৃহদায়তন শিল্পের বৈশিষ্ট্য কী কী দেখলাম, যে মূলধন পরিমাণটা অনেক বেশি, গঠন প্রক্রিয়া অনেক জটিল, তারপর মুনাফাটা অনেক বেশি এখান থেকে পায় তারা, যন্ত্রপাতি দক্ষ ব্যবহার করার সুযোগ থাকছে কারণ তাদের মূলধনটা অনেক বেশি। শ্রম বিভাগ, তারা বিভিন্ন শ্রমকে বিভিন্ন বিভাগে তারা কী করে বিভক্ত করে, তারা হচ্ছে ক্রয় বিভাগ করে, উৎপাদন বিভাগ করে, মানসম্মত ব্যবস্থাপনা বিভাগ করে, বিপণন বিভাগ করতে পারে। ব্যবস্থাপনা প্রক্রিয়াটা তাদের অনেক জটিল, বিলোপ সাধন তা অনেক জটিল, খুব সহজে তারা বিলোপ সাধন করতে পারে না। তারপরে বিস্তৃত তাদের বাজার, তাদের পরিধর সবকিছু পরিসর তাদের কি, এই পরিসরটা তাদের সবসময় কি বড়, তার মানে সেখানে কি বাজারটি কি ছোট হবে, কখনই না, বাজারটা অনেক বড় এবং শ্রমিক সংখ্যা অবশ্যই তাদের বেশি থাকে কার তুলনায়, আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের তুলনায়। তো এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে গুরুত্ব। আমরা ক্ষুদ্রায়তন এবং মাঝারি শিল্পের গুরুত্ব দেখেছি তিনটি দিক থেকে। আমরা দেখেছি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। ঠিক একইভাবে আমরা বৃহদায়তন শিল্পের গুরুত্বটাও দেখব তিনটি দিক থেকে। নাম্বার 1 ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, নাম্বার 2 গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, নাম্বার 3 হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। তো চলো আমরা এগুলো একটু বিস্তারিত জেনে আসি। প্রথমে আমরা আলোচনা করব ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বৃহদায়তন শিল্পের গুরুত্বটুকু। প্রথমত আসি আধুনিক প্রযুক্তির ব্যবহারের সুযোগ। বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের একটা কথাই বলেছিলাম, এখানে মূলধন অনেক বেশি। সো যেহেতু মূলধন অনেক বেশি, সেখানে যত প্রকার আধুনিক ব্যবহার প্রযুক্তি দরকার তারা সেটা সরবরাহ দিতে পারে। সো আমরা এই জন্য বলবো যে এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার সুযোগটা অপরিসীম। তারপর মূলধনের সহজলভ্যতা, যেহেতু বৃহদায়তন প্রতিষ্ঠান তারা বিভিন্ন জায়গা থেকে চাইলে কী করতে পারে, মূলধন কালেক্ট করতে পারে। সো মূলধন সম্পর্কিত কোনো জটিলতা তাদের প্রতিষ্ঠানে থাকছে না, সেজন্য আমরা বলবো তাদের মূলধনটা অনেক সহজলভ্য। শ্রম বিভাগের সুবিধা, এখানে শ্রম বিভাগের সুবিধা, শ্রম বিভাগ বলতে শ্রমের যে বিভাগটাকে সেটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা এবং যে প্রত্যেকজন ব্যক্তিকে এক একটা বিভাগের দায়িত্ব দেওয়ার ফলে কি হয়, ওই ব্যক্তির ওই বিভাগের উপর অনেক বেশি দক্ষতা অর্জন করে, এর ফলে খুব সহজে প্রতিষ্ঠানটা সফলতা দ্বার প্রান্তে যেতে পারে। সো এই সুবিধাটা আমরা পাবো তোমার হচ্ছে বৃহদায়তন ব্যবসার ক্ষেত্রে, যেটা আমরা ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাচ্ছি না। পর্যাপ্ত মুনাফা অর্জনের সুযোগ, যেহেতু আমাদের বিস্তৃত বা পরিসর সবসময় বড় থাকে, সব কিছু কার্যক্রম বিস্তৃত পরিসর হয় এবং সেখান থেকে আমাদের মুনাফার পরিমাণটাও নিশ্চিতভাবে অনেক বেশি হয়ে থাকে। সম্পদের যথাযথ ব্যবহার আমরা এখানে করতে পারি। তারপর দক্ষ ব্যবস্থাপনার সুযোগ থাকে। এখানে যদি কোনো ব্যবস্থাপক এমন থাকে যে অদক্ষ, তাকে তারা প্রশিক্ষণের মাধ্যমে কী করে তোলে, দক্ষ করে তোলে, কারণ তাদের প্রশিক্ষণ দেওয়ার মধ্যে এফোর্ট তাদের বা ক্যাপাবিলিটি তাদের প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণ আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, বৃহদায়তন শিল্পের গুরুত্ব যদি আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখতে যাই, তারা দেখতে পারি কি দেখলাম আমরা, প্রথমত আধুনিক প্রযুক্তি ব্যবহার সুযোগ থাকছে সেখানে, তারপরে মূলধনের সহজলভ্যতা থাকছে সেখানে, শ্রম বিভাগের সুবিধাও থাকছে, পর্যাপ্ত মুনাফা অর্জনের সুযোগ থাকছে, সম্পদের যথাযথ ব্যবহার থাকছে, পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনার সুযোগ সেটাও কিন্তু তার প্রতিষ্ঠানে থাকছে। এবার আমরা দেখব যেটি, সেটি হচ্ছে গ্রাহকের দৃষ্টিকোণ হতে। আচ্ছা, গ্রাহকের দৃষ্টিকোণ হতে বৃহদায়তন শিল্পের গুরুত্ব কিন্তু প্রথমে আমরা দেখছি জীবনযাত্রার মান উন্নয়ন। আচ্ছা, এই গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বৃহদায়তনের কথা চিন্তা করি, যে বৃহদায়তনের পরিধি আমরা বারবার বলছি এটা বিস্তৃত, তার মানে এটি কিন্তু গ্রাহকের জন্য খুব সহজে সব কিছু করতে পারে। তো যদি গ্রাহকের জন্য সে খুব সহজে সব কিছু করতে পারে, সব মানে পদক্ষেপ নিতে পারে, তাহলে অবশ্যই সেখান থেকে গ্রাহকদের জীবনযাত্রার মানটা কখনোই কিন্তু অনুন্নত থাকবে না, সবসময় উন্নয়নের দিকে ধাবিত হবে। এরপরে ক্রেতার সন্তুষ্টি অর্জন। একজন গ্রাহকের, আমরা জানি যে পণ্য উৎপাদনকারী যে প্রতিষ্ঠান শিল্পগুলো আছে সবসময় তারা উৎপাদনকারী কাদের কথা চিন্তা করে, গ্রাহকের কথা চিন্তা করে। গ্রাহক যে ধরনের ডিমান্ড করে, যা চায়, ঠিক সেই ধরনের পণ্য বা সেই ধরনের গুণাগুণ সম্পন্ন পণ্য কিন্তু উৎপাদনকারী শিল্প বা প্রতিষ্ঠান তাদেরকে দেওয়ার চেষ্টা করে। সো এখানে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, যে গ্রাহক যে ধরনের চাহিদা ডিমান্ড করবে, যে ধরনের ওয়ান্ট তাদের থাকবে, অভাব তাদের থাকবে, সব কিছু তাদের দ্বারা পূরণ করা সম্ভব এবং তার মাধ্যমে তার ক্রেতা সন্তুষ্টি অর্জন করবে, কারণ ওই ধরনের চাহিদা পূরণ করার মতো শক্তির সামর্থ্য সব কিছু এই ধরনের প্রতিষ্ঠানে আমাদের আছে, যার ফলে খুব সহজে ক্রেতার সন্তুষ্টি অর্জন হয় এবং মানসম্মত পণ্য প্রাপ্তি। আচ্ছা, এই যে মানসম্মত পণ্য প্রাপ্তি, এই মানসম্মত পণ্য প্রাপ্তির ফলেই তো বা একজন গ্রাহক যখন মানসম্মত পণ্য পাবে তখন তো তার সন্তুষ্টি অর্জন হবে। সো আর এই সন্তুষ্টি অর্জনটাই তো চায় একটা প্রতিষ্ঠান, যে আমি যাতে খুব সহজে কি করতে পারি, গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে পারি। তার প্রথম মাধ্যম হচ্ছে বা প্রধান মাধ্যম হচ্ছে আমাদের মানসম্মত পণ্য প্রাপ্তি বা তাদেরকে দেয়া উৎপাদন করা। সো মানসম্মত পণ্য যদি মানসম্মত হয়, গ্রাহকের কাছে এটি খুব সহজে কি হয়ে যাবে,
পরিচিত হয়ে যাবে, গ্রাহক এটা খুব সহজে নিয়ে ফেলবে, পছন্দ করবে। তার মানে আমরা এইটা কি করতে পারি, এই মানসম্মত পণ্যটা শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের যে বৃহদায়তন গঠনটা আছে সেটার মাধ্যমে করতে পারি, কারণ সেখানে মূলধনের পরিমাণটা অপ্রতুল। ঠিক আছে, অপ্রতুল বলতে ভুল হবে, মূলধনের পরিমাণটা অনেক বিস্তৃত, মানে হচ্ছে এখানে মূলধনের কোনো স্বল্পতা দেখা যায় না, যার কারণে গ্রাহক যে ধরনের ডিমান্ড করে সেই ধরনের ডিমান্ড তারা কি করতে পারে, পূরণ করতে পারে। সো প্রিয় শিক্ষার্থী, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, বৃহত্তর হিসেবে গুরুত্ব হচ্ছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে, তাদের ক্রেতার সন্তুষ্টি অর্জন এবং মানসম্মত পণ্য প্রাপ্তি। আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের বৃহদায়তন শিল্পের গুরুত্ব, এটা অর্থনৈতিক দিক থেকে। আচ্ছা, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, প্রথমটা দেখব ব্যাপক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। আচ্ছা, দেশে যত পরিমাণ বৃহদায়তন আছে, যেমন আমরা বললাম আবুল খায়ের, বসুন্ধরা, স্কোয়ার, এদের যে গ্রুপগুলো আছে সেগুলোর পরিধি অনেক অনেক বিস্তৃত, এবং সেখানে কাজ করার জন্য অনেক 300 জন অধিক আমরা বলেছি সংখ্যাতে। তার মানে এখানে অনেক 300 জন কেন, কয়েক 300 লোক এখানে কাজ করে। সো অনেক অনেক লোক এখানে কাজ করে, এবং এখানে প্রতিনিয়ত অনেক অনেক জায়গা সৃষ্টি হচ্ছে কাজ করার জন্য। তার ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বেকারতার হার দিন দিন আমাদের দেশে কমছে, এবং তার ফলে যেহেতু কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি যেহেতু কর্মসংস্থান সৃষ্টি মানে অর্থনৈতিক উন্নয়ন সৃষ্টি হচ্ছে, আর বা উন্নয়নের সৃষ্টির সুযোগটা তৈরি হচ্ছে। এর ফলে হচ্ছে জাতীয় আয় বেড়ে যাওয়া। কর্মসংস্থান সুযোগ সৃষ্টি মানে কি, অর্থনীতিতে কি করে প্রভাব ফেলে, অর্থনীতিটাও উন্নতি হয়, আর অর্থনৈতিক উন্নতি মানে কি, সেখানে জাতীয় আয়টা বেড়ে যায়। এর ফলে রপ্তানি আয়টা বেড়ে যায়। রপ্তানি কীভাবে বেড়ে যায়, এই যে কর্মসংস্থান সৃষ্টি করছে, এর ফলে পণ্য উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে, এবং সেই উৎপাদিত পণ্য দ্বারা দেশের চাহিদার পরিমাণ, যে ধরনের চাহিদা আছে সেটা মেটানোর পরে বাড়তিটা কী করতে পারে, তারা বাইরের দেশে চাইলেই রপ্তানি করতে পারে। এর জন্য বলা হয় এখানে রপ্তানি আয়টাও বেড়ে যায়। তার মানে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের বৃহৎ শিল্পের গুরুত্বগুলো হচ্ছে ব্যাপক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে জাতীয় বেড়ে যাওয়া, তৃতীয়ত হচ্ছে রপ্তানি আয়ের পরিমাণটা বেড়ে যাওয়া। আশা করছি এই যে গ্রাহকের দৃষ্টিকোণ, অর্থনৈতিক দৃষ্টিকোণ এবং হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যে বৃহৎ শিল্পের গুরুত্বগুলো আছে সেগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, এবং এখান থেকে কিন্তু খুব সুন্দর করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন তুলে দেয়। ঠিক আছে, সেজন্য আমাকে মাথায় রাখতে হবে যে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে আমাকে কী কী আইটেমগুলো বিস্তারিত বর্ণনা করতে হবে, তারপর হচ্ছে তোমার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কী ধরনের আইটেমগুলো বর্ণনা করতে হবে, সেগুলো আমাদের যদি না জানা থাকে তাহলে আমরা কিন্তু করতে পারবো না। সেজন্য আমাকে এই পার্টগুলো পড়তে হবে, যে ক্ষুদ্র মাঝারি শিল্প বলি, বৃহৎ শিল্প বলি, সেখানে যে গুরুত্বটা আছে সেই গুরুত্বটাকে যে 3টি ভাগে বিভক্ত করা যায়, একটা গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, একটা ব্যবসার দৃষ্টিকোণ থেকে, একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, সেগুলো কী এবং তার মাঝে কী কী আইটেম অন্তর্ভুক্ত আছে সেগুলো আমাকে জানতে হবে, যদি আমি ওই প্রশ্নের আনসারটা খুব সুন্দরভাবে করতে চাই। আচ্ছা, এবার আসি বৃহদায়তন শিল্পের সুবিধা। আচ্ছা, সুবিধাগুলো কি, প্রথম সুবিধা হচ্ছে এখানে মূলধনের কোনো অভাব দেখতে পাই না, পর্যাপ্ত মূলধন। তারপরে শ্রম বিভাগের সুবিধা, চাইলে তারা কি করতে পারে, বিভিন্ন ধরনের বিভাগ করতে পারে শ্রমের। এরপরে প্রশিক্ষণের সুবিধা, চাইলে তারা কি করতে পারে, একজন অদক্ষ শ্রমিককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে পারে, এই জন্য যে মূলধন দরকার তাদের প্রতিষ্ঠানে সেটা পর্যাপ্ত পরিমাণে আছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ, তারা সবসময় প্রতিষ্ঠানে যখনই চাবে, যখনই একটা আধুনিক প্রযুক্তি দরকার হবে তারা এটা দিতে পারবে, কারণ তাদের ওই পরিমাণ ক্যাপাবিলিটি প্রতিষ্ঠানের আছে। এরপরে গবেষণা উন্নয়নের কাজে তারা যথেষ্ট পরিমাণ, যদি গবেষণা দরকার হয় সেক্ষেত্রে যত টাকা দরকার তারা সেই টাকাটা বা সেই ব্যয়টা কিন্তু দিতে পারবে, কারণ তাদের মূলধনের পরিমাণটা অনেক বেশি। এরপর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে তারা, তারপর ন্যায্য মূল্যে তারা পণ্য বাজার সরবরাহ করছে, এবং হচ্ছে তারা সরকারি সহায়তা পেয়ে থাকে। অর্থাৎ সরকারি সহায়তা খুব বেশি দেখা যায় বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং খুব কম পরিমাণ বা নেই বলে চলে হচ্ছে আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে। তাহলে হচ্ছে আমরা শিল্পের যে বৃহদায়তন শিল্পীদের সুবিধাগুলো দেখি, পর্যাপ্ত মূলধন, শ্রম বিভাগের সুবিধা, প্রশিক্ষণের সুবিধা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ, গবেষণা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, এবং হচ্ছে সরকারি সহায়তা বা সরকারি পৃষ্ঠপোষকতা ইত্যাদি হচ্ছে আমাদের সুবিধা। আচ্ছা, সুবিধার পাশাপাশি তো আমাদের কি থাকে, অবশ্যই অসুবিধা থাকে, যেহেতু সব কিছু এমন কোনো জিনিস নেই যার পিছনে কোনো অসুবিধা নেই। তো বৃহদায়তন শিল্পের যে সুবিধাগুলো আছে এর পাশাপাশি কিছু তাদের অসুবিধা আমরা লক্ষ্য করে থাকি। প্রথম অসুবিধা যদি বলি, আইনগত জটিলতা, অর্থাৎ এই বৃহদায়তন প্রতিষ্ঠানে যে বেশি পরিমাণে মূলধন বা বিস্তৃত আকারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে, সেখানে অবশ্যই আইনের জটিলতা হওয়াটাই স্বাভাবিক। এরপরে হচ্ছে ব্যবস্থাপনার প্রচার জটিলতা, যেহেতু তাদের পরিধিটা অনেক বেশি, সো তাদের এই যে ব্যবস্থাপনা প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে থাকে। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না তারা, অর্থাৎ তাদের প্রতিষ্ঠান যদি কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, সমস্যার সমাধান নেওয়ার প্রয়োজন হয়, যেহেতু তাদের পরিধি অনেক বিস্তৃত, তো তারা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়, খুব দ্রুত তারা বাস্তবায়ন করতে পারে না, ঠিক যেটা করতো আমাদের ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসা শিল্পের ক্ষেত্রে, তারা খুব সহজেই কী করতে পারতো, সিদ্ধান্ত নিতে পারতো। এবং এখানে কি থাকছে না,
আমাদের কোনো গোপনীয়তা থাকছে না, অর্থাৎ এখানে গোপনীয়তার অভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ এখানে যেহেতু পরিধি বিস্তৃত, যে কেউ এই গোপনীয়তা, তাদের যে গোপনীয় সিদ্ধান্ত তো তারা একা নেয় না। ওখানে ক্ষুদ্র ও মাঝারিতে মালিক একজন ছিল, সে একাই নিয়েছে, তার মাঝে সব কিছু ছিল। এখানে যেহেতু সিদ্ধান্ত একা নেয় না, তো যে কোনো একজন চাইলে কি করতে পারে, ফাঁস করে দিতে পারে তাদের গোপনীয় যে সিদ্ধান্তটা নিয়েছে গোপনভাবে। সো এখানে আমরা বলতে পারি গোপনীয়তার অভাব। এরপরে আমরা দেখি এখানে এই ব্যবসাটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যে ব্যবসার মূলধন যত বেশি সেই ব্যবসার ঝুঁকিও তত বেশি। এরপরে এখানে সুসম্পর্কের অভাব, কারণ এখানে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কখনো নিম্ন স্তরের কর্মকর্তারা সরাসরি যোগাযোগ করতে পারে না, ফলে তাদের মধ্যে কোনো সুসম্পর্ক তৈরি হয় না, বা ক্রেতারা বা গ্রাহকরা যারা আছে তারা সরাসরি তাদের সাথে কিন্তু কি করতে পারে না, কমিউনিকেট করতে পারে না। সো এখানে একটা কি থেকে যায়, আমাদের কমিউনিকেশন বা সুসম্পর্কের যে রিলেশনশিপ কথাটা আছে সেটা গ্যাপ থেকে যায়। এবার অভিজ্ঞ শ্রমিকের অভাব, এখানে অনেক শ্রমিক আছে এমন আছে তারা আছে অভিজ্ঞ নয়, কিন্তু তারা এখানে কি করছে, কাজ করছে। তো তাদেরকে কি করা উচিত, আমাদের প্রশিক্ষণ দেওয়া উচিত। সো এই অনেকগুলো সুবিধার পাশাপাশি আমাদের কিছু অসুবিধা থাকছে। একটা হচ্ছে আইনগত জটিলতা, ব্যবস্থাপন ও পরিচালনার জটিলতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, বাস্তবায়ন সমস্যা, ঝুঁকি বেশি, সুসম্পর্কের অভাব, অভিজ্ঞ শ্রমিকের অভাব এবং গোপনীয়তার অভাব। পাশাপাশি এখানে বিলোপ সাধন প্রক্রিয়াটা অনেক কিন্তু জটিল। সো সহজে কিন্তু এখানে প্রতিষ্ঠানে বিলোপ সাধন করা সম্ভব হয় না। বুঝলেন, এই হচ্ছে আমাদের অসুবিধা। এবার যদি আমরা আসি যে বাংলাদেশের বৃহত্তম যে শিল্পগুলো আছে সেগুলো কেন প্রসার লাভ করছে না বা না করার কারণগুলো কী কী? কারণগুলো যদি বলি, প্রথমে হচ্ছে যে মূলধনের স্বল্পতা। বাংলাদেশে সব মানুষের এমন কোটি কোটি টাকা নাই যে তারা বৃহত্তম প্রতিষ্ঠান গঠন করবে। বাংলাদেশে একটা মধ্যবিত্ত দেশ, প্রত্যেকটা লোকের এমন অনেক স্বল্পতা আছে টাকার যে তারা হিমশিম খেয়ে যায় এক মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সেখানে তো বহু যে মাত্রিক ব্যবসা আছে বৃহদায়তন, সেই শিল্পটা গড়া তো অনেক দূরের বিষয়। সো যেহেতু বাংলাদেশে মানুষের একটা মূলধনের স্বল্পতা আছে, সেজন্য আমাদের এই দেশে বা বাংলাদেশে বৃহদায়তন শিল্পটা প্রসার খুব সহজে করে না। এরপরে শিক্ষিত এবং অভিজ্ঞ শ্রমিকের অভাব। বাংলাদেশে প্রচুর পরিমাণ জনসংখ্যা আছে, যেখান থেকে আমরা চাইলেই দক্ষ যোগান দিতে পারি না, কারণ এই যে জনসংখ্যাগুলো আছে এদের মধ্যে থেকে খুব কঠিন হয়ে যায় আমাদের দক্ষ জনশক্তি বা দক্ষ জনবলটাকে খুঁজে বের করতে। সো এইখানে একটা কি থেকে যায়, আমাদের শ্রমিক দক্ষতার অভাব থেকে যাচ্ছে। জটিল গঠন প্রণালী, অর্থাৎ এক মালিকানার ব্যবসা নেয় বা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাটা গঠন করা যতটা পরিমাণ সহজ, বৃহত্তম ব্যবসাটা গঠন করা ঠিক তার থেকে অনেক পরিমাণই কিন্তু কঠিন। সেখানে অনেক আইনি জটিলতা আছে, অনেক কাগজপত্র বিষয় আছে, নিবন্ধনের বিষয় আছে, ঠিক আছে। এই জন্য এটা অনেক গঠন প্রণালীটা অনেক জটিল হয়ে পড়ে, যার কারণে বাংলাদেশের মানুষ এখানে তোমার বিনিয়োগ করতে বা এই ধরনের প্রতিষ্ঠান ক্রিয়েট করতে অনেক নিরুৎসাহবোধ করে। পাশাপাশি দেখো আধুনিক যন্ত্রপাতির অভাব। আমরা যতই বলি না কেন যে এই প্রতিষ্ঠানের মূলধন অনেক বেশি, কিন্তু প্রতিষ্ঠানের মূলধন বেশি থাকলেও অনেকে এখানে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আধুনিক যন্ত্রটা আমদানি করতে চায় না বা প্রতিষ্ঠান নিতে চায় না, ঠিক আছে। তো এই আধুনিক যন্ত্রপাতির অভাবটা আমার প্রতিষ্ঠানে মাঝে মাঝে পরিলক্ষিত হয়ে যায়, যার ফলে কী হতে পারে, আমাদের বৃহদায়তন শিল্পটা প্রসার লাভ করে না। বা অনেক সময় দেখা যায় যে মূলধনের স্বল্পতার কারণে তারা আধুনিক যন্ত্রপাতি কী করতে পারে না, কিনতে পারে না, ফলে তাদের প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত মাত্রা সেখানে তারা যেতে পারছে না। এরপরে কলাকৌশলের অভাব। সো দক্ষ স্ট্র্যাটেজি, যদি দক্ষ কলাকৌশল আমি ব্যবহার না করতে পারি, তাহলে কখনই কিন্তু আমার প্রতিষ্ঠানটা খুব সুন্দরভাবে পরিচালিত হতে পারবে না। আর বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেখানে যদি আমার কলাকৌশলের অভাব থেকে যায়, তাহলে সেই প্রতিষ্ঠানটা খুব দ্রুতই কিন্তু কী হয়ে যাবে, পতন হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের 6 নম্বর পরিবহনের ব্যবস্থা। যেহেতু আমাদের মূলধনের স্বল্পতা অনেক, সো আমরা কী পাচ্ছি, এখানে পরিবহনের ক্ষেত্রে যে ব্যয়টা হয় সেটা আমরা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি, যার কারণে আমাদের বাংলাদেশের বৃহত্তম শিল্পের প্রসারটা খুব সহজে হচ্ছে না। সো আমাদের যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশে বৃহত্তম শিল্প প্রসার লাভ না করার কারণ কি, তাহলে আমরা এই কারণগুলো উল্লেখ করবো। একটা হচ্ছে মূলধন স্বল্পতা, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষিত বা অভিজ্ঞ শ্রমিকের অভাব, জটিল গঠন প্রণালী, আধুনিক যন্ত্রপাতির অভাব, কলাকৌশলের অভাব এবং হচ্ছে পরিবহন ব্যবস্থার সমস্যা। এবার আমরা দেখব কাম্য উৎপাদন মাত্রা, এর সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি। আচ্ছা, কাম্য উৎপাদন মাত্রা বলতে আমরা কি শুনলাম বা কি জানলাম? কাম্য উৎপাদন মাত্রা হচ্ছে উৎপাদনের যে মোট উৎপাদনের পরিমাণ সেটা বৃদ্ধির ফলে যদি আমাদের একক প্রতি ব্যয়টা হ্রাস পায়, তবে সেটাকে আমরা বলছি কাম্য উৎপাদন মাত্রা। আর যদি উৎপাদনের যে মোট উৎপাদনের পরিমাণ সেটা যদি বৃদ্ধির পাশাপাশি একক প্রতি ব্যয়টাও বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আমাদের অমিতব্যয়ী বা কাম্য উৎপাদন মাত্রা, সেটা আমরা বলি না। সো আসলে কাম্য উৎপাদন মাত্রার সাথে আমরা যদি অমিতব্যয় বা মিতব্যয়কে মেলাইতে যাই, খুব পুরোপুরি যে মিলে যায় এমনটাও না, তবে বেসিক কিছু জিনিস আমরা এখান থেকে ধারণা নিতে পারি। যেমন আমরা প্রথমে আসি, কাম্য উৎপাদন বলতে ওই স্তরকে বোঝানো হয় যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করা হয়। আচ্ছা, এই যে সর্বনিম্ন ব্যয়ে তার সর্বোচ্চ পরিমাণ পণ্যটা উৎপাদন করছে, এটা কার সাথে যাচ্ছে? মিতব্যয়ের সাথে যাচ্ছে। মিতব্যয়তে আমরা কি করি, যে একক প্রতি ব্যয়টা কমিয়ে আমরা বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে চাচ্ছি, অর্থাৎ মোট পরিমাণটা বৃদ্ধি করে যাতে একক প্রতি ব্যয়টা কমে যায়। সো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, এই যে আমাদের সর্বনিম্ন ব্যয়ের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ পণ্যটা উৎপাদন করার ধারণাটাই সেখানে ক্রিয়েট হচ্ছে।
কাম্য উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদন এমন একটি স্তরে পৌঁছায় যেখানে উৎপাদন ব্যয়টা সবসময় সর্বনিম্ন হয়। কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণের ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদী খরচ বিবেচনায় আনতে হয়। এক্ষেত্রে ভাড়া, যন্ত্রপাতি, অপচয়, সুদ, উৎপাদন উপকরণ সমূহ যেমন ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, পাশাপাশি পরিচালনার দক্ষতা ও সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করে একক প্রতি গড় ব্যয়টা কমিয়ে কাম্য উৎপাদন করা সম্ভব হয়। তাহলে দেখো, একটা কাম্য উৎপাদন মাত্রা ক্ষেত্রে কতগুলো বিষয় জড়িত আছে। প্রথমত আমরা দেখছি কি এখানে যে কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণের ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদী খরচগুলোকে আমাকে কী করতে হয়, বিবেচনা আনতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের ভাড়া, যন্ত্রপাতি, অপচয়, সুদ, উৎপাদনের যে উপকরণ আছে 4টি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, পাশাপাশি পরিচালনার দক্ষতা এবং সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করে একক প্রতি গড় ব্যয় কমিয়ে কাম্য উৎপাদন মাত্রা করা সম্ভব হয়। সুতরাং এক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ হয়, এটা যেমন সত্য, এক্ষেত্রে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ সর্বোচ্চ হয়। যেহেতু এখানে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ হয়, তো উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ মানে কি আমাদের প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণটাও সর্বোচ্চ হবে, এটাই তো স্বাভাবিক। কাম্য উৎপাদন মাত্রায় একক প্রতি গড় উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন হচ্ছে। কাম্য উৎপাদন মাত্রার ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদী খরচ বিবেচনা করা হয়। তাহলে আমরা এই যে আলোচনাটা করলাম এখান থেকে যদি আমরা এই আলোচনার ভিত্তিতে তাদের কিছু বৈশিষ্ট্য, সাধারণ কিছু বৈশিষ্ট্যের মধ্যে দাঁড় করাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ হচ্ছে কিসের ফলে, কাম্য উৎপাদন মাত্রার ফলে। এটা হচ্ছে একটা সুবিধা। এক্ষেত্রে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণটা সর্বোচ্চ হচ্ছে এবং একক প্রতি যে ব্যয়টা সেটা সর্বনিম্ন পর্যায়ে থাকছে। এরপরে কি হচ্ছে, কাম্য উৎপাদন মাত্রার ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদী খরচটা আমরা কি করছি, বিবেচনা করছি। যে লাইনটা আমরা এখানে বলেছি যে আমরা এক্ষেত্রে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের খরচ কৃষি নিয়ে আসি, বিবেচনায় নিয়ে আসি। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কাম্য উৎপাদন মাত্রা আসলে কি এবং এর সুবিধাগুলো আসলে কি। আচ্ছা, এবার আসি মেইন সুবিধায় আসি। আমরা ওখানে কাম্য উৎপাদন মাত্রার ধারণা পড়েছিলাম, এবার আসলে আমরা সুবিধায় আসবো। তো ওখানে ক্ষেত্রে আমরা কিছু সুবিধা দেখেছি। কি সুবিধা ছিল দেখো, এখানে আমরা দেখেছি যে উৎপাদন সর্বোচ্চ হয়, মুনাফা সর্বোচ্চ হয়, একবিদ ব্যয় কমে যায়, এগুলোকে আমরা কি বলতে পারি, কাম্য উৎপাদন মাত্রার সুবিধা বলতে পারি। যদিও এখানে আমরা সুবিধা বোঝানোর চেষ্টা করিনি, আমরা এখানে শুধুমাত্র উৎপাদন মাত্রার ধারণা দেওয়ার চেষ্টা করেছি কাম্য উৎপাদন মাত্রার। তো এবার আমরা এক্সাক্ট সুবিধার মধ্যে আসবো, যে এখানে কাম্য উৎপাদন মাত্রার ফলে কাম্য উৎপাদন মাত্রা আমাদের উৎপাদনশীল থেকে প্রচুরভাবে প্রভাবিত করে, অনেক দিক থেকে প্রভাবিত করে। তো এই কাম্য উৎপাদন মাত্রা যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি আমরা সর্বনিম্ন ব্যয়ের মাধ্যমে অনেক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারি, তো আমরা তখনই বলবো এখানে উৎপাদনশীলতা বেড়ে যায়। আর উৎপাদনশীলতা বলতে আমরা কি জানি, যে একই পরিমাণ কাঁচামাল এবং শ্রম বা সময় ব্যবহার করে আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করাকে বলছে কি, উৎপাদনশীলতা। তো এই উৎপাদনশীলতার যে সংজ্ঞা, কাম্য উৎপাদন মাত্রার সংজ্ঞা, দুটার যে মিনিং সব কিছু কিন্তু আমাদের মিলে যায়। সেজন্য আমরা জানবো যে যদি কাম্য উৎপাদন মাত্রা বাড়ে, তাহলে আমার উৎপাদনশীল মাত্রাটা কী হবে, বেড়ে যাবে। আর যদি কাম্য উৎপাদনের মাত্রা কমে, তাহলে আমাদের সেখানে কী হবে, উৎপাদনশীলতা কমে যাবে, স্বাভাবিক, যেহেতু তাদের সাথে কি একটা পজিটিভ রিলেশন আছে। এরপরে এই কাম্য উৎপাদনের মাধ্যমে আমাদের যন্ত্রপাতির ব্যবহারটা সর্বোচ্চ হয়। কাম্য উৎপাদন মাত্রা মানে সর্বনিম্ন ব্যয়ের মাধ্যমে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা। তো যেহেতু আমরা সর্বনিম্ন ব্যয় অধিক পরিমাণ উৎপাদন করতে যাব, ঠিক তখনই আমাদের যন্ত্রপাতির ব্যবহারটাও কী করতে হবে, সর্বোচ্চই করতে হবে। কারণ বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে হলে যন্ত্রপাতির ব্যবহারটা বেশি পরিমাণেই করতে হবে। তো সেজন্যই বলা হয় যে কাম্য উৎপাদন মাত্রার মাধ্যমে আমাদের যন্ত্রপাতির ব্যবহারটা সর্বোচ্চ পরিমাণে হয়। এবং এখানে উপকরণের যথাযথ ব্যবহার হয়। তুমি যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার করবে, কিন্তু যন্ত্রপাতিতে যে ব্যবহার করবে কোন পার্সপেক্টিভ থেকে করবে, তুমি তো অবশ্যই এই উপকরণগুলোর পার্সপেক্টিভে করবে, যে এই উপকরণ থেকে আমি কি করতে চাচ্ছি, উৎপাদন মাত্রাটা কাম্য পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি, এবং সে উৎপাদন করতে হলে আমার কাঁচামাল হিসেবে বিভিন্ন উপকরণগুলোই তো লাগবে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এগুলো তো লাগবে, তাই না? এগুলো আমাদের দরকার। এবং আমরা এজন্যই বলি যে কাম্য উৎপাদন মাত্রার যে সুবিধা, সেই কাম্য উৎপাদন মাত্রার সুবিধার মধ্যে হচ্ছে উপকরণের যথাযথ ব্যবহার। অর্থাৎ এই কাম্য উৎপাদন মাত্রার মাধ্যমে উপকরণের যথাযথ ব্যবহার আমরা দেখতে পারি একটা প্রতিষ্ঠানে। পাশাপাশি আমরা এখানে কি সুবিধা পাই, কম মূল্যে পণ্যভোগ এবং ব্যবসার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি। ব্যবসার সম্প্রসারণ মানে কি, দেখো আমরা এখানে ব্যয়টা কম রাখছি, পণ্যের ব্যয়টা কম হচ্ছে আর উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি রেখে বা মোট উৎপাদন বৃদ্ধি রেখে আমরা একক প্রতি পণ্যের ব্যয়টা কমাচ্ছি। এরপরে বেশি পরিমাণ কি হচ্ছে, আমাদের কাছে পণ্যটা মানুষের গ্রহণযোগ্য হচ্ছে, ক্রেতার সন্তুষ্টি অর্জন করছে। সেই ক্রেতার সন্তুষ্টি অর্জন করা মানে পণ্যটা সবার চেয়ে গৃহীত হয়েছে, পণ্যটা খুব বেশি মার্কেটে সেল হবে, বেশি পরিমাণ মুনাফা হবে, চাইলে আমি ব্যবসার সম্প্রসারণ করতে পারবো। তো এটা একটা সুযোগ আমরা এখানে পেয়ে যাব। তো এইটুকু কাম্য উৎপাদন মাত্রার সুবিধাগুলো, উৎপাদনশীলতা বেড়ে যাওয়া, যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার, উপকরণের যথাযথ ব্যবহার, কম মূল্যে পণ্য ভোগ এবং ব্যবসার সম্প্রসারণের সুযোগ। তো আশা করছি বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে।
এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব যে অসুবিধাগুলো কী কী। আমরা জানি প্রত্যেকটা সুবিধার পেছনে কিছু না কিছু অসুবিধা থাকে। আমরা দেখলাম যে ক্ষুদ্র মাঝারি শিল্পে কিছু সুবিধা, তার পিছনে অনেক অসুবিধা ছিল। আবার বৃহদায়তন অনেক সুবিধার পাশাপাশি তার পিছনে কিন্তু অনেক অসুবিধাও ছিল। ঠিক একইভাবে কাম্য উৎপাদন মাত্রারও কিছু সুবিধা আছে, কিন্তু পাশাপাশি কিছু অসুবিধাও আমরা দেখতে পাই। কি কি? প্রথমত হচ্ছে উৎপাদন উপকরণের মূল্য। আচ্ছা, আমরা জানি একটা পণ্য উৎপাদন করতে হলে তার কিছু কাঁচামাল লাগবে, তাই না? আচ্ছা, উপকরণ আমরা জানি উৎপাদন উপকরণ 4টা: ভূমিশ্রম, মূলধন এবং সংগঠন। আচ্ছা, একটু চিন্তা করো তো, কাম্য উৎপাদন মাত্রার মূল কথাটা কি? মূল কথা হচ্ছে সর্বনিম্ন ব্যয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা। কিন্তু যদি উপকরণের মূল্যটা আমার বেশি হয়, উপকরণের মূল্যটা যদি আমার বেশি হয়, তাহলে আমি কীভাবে সর্বনিম্ন ব্যয়টা রাখবো? এটা হচ্ছে আমাদের একটা অসুবিধা কাম্য উৎপাদন মাত্রার ক্ষেত্রে, যে যদি উপকরণের মূল্য বেড়ে যায় তাহলে আমার কাম্য উৎপাদন মাত্রা রাখতে প্রতিষ্ঠান ব্যর্থ হয় বা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপরে ব্যবস্থাপনা কার্যক্রম সমস্যা সৃষ্টি হয়। আচ্ছা, এই যে আমরা বললাম এখানে উপকরণের মূল্যটা যে প্রভাবিত করছে, উপকরণের মূল্যটা যদি বৃদ্ধি পায়, আমরা জানি ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো উপকরণের মূল্যটা যে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিটাকে আমরা যখন কি করতে ব্যবস্থাপনা কার্যক্রম আমাদের সমাধান করতে যাব, তখন আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে হবে। কারণ এই যে মূল্যটা বৃদ্ধি পাচ্ছে, এইটার পক্ষে তো ব্যবসার কোনো দায় নেই, তাই না? এটা তো সরকার বৃদ্ধি করছে উপকরণের মূল্যটা। সো এখন এই ব্যবসা ব্যবস্থাপনা যারা আছে, ব্যবস্থাপক যারা আছে, তারা তো সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবে না। সো তাদের বিভিন্ন ধরনের সমস্যায় সৃষ্টি হয়ে যায় আলটিমেটলি। এরপরে কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণের সমস্যা। সো যখন তারা দেখে যে উপকরণের মূল্যগুলো কী হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, তখন তারা আলটিমেটলি ব্যর্থ হয় কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণে, যে কতটুকু প্রতিষ্ঠানের জন্য আমার উৎপাদন মাত্রা নির্ধারণ করা উচিত। সো সেখানে তারা ব্যর্থ হয়ে যায়। সো আলটিমেটলি সব দিক থেকে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা ক্ষতির সম্মুখীন হয়। যেমন উৎপাদন উপকরণ মূল্য, বা আমরা যদি বলি এক কথায় যে কাম্য উৎপাদন মাত্রা অসুবিধা, বা কীভাবে কাম্য উৎপাদন মাত্রা ক্ষতির দিকে যাচ্ছে, ক্ষতি তোমার হচ্ছে গ্রহণ করতে হচ্ছে কী জন্য, সেই কারণগুলো হচ্ছে উৎপাদন উপকরণের যে মূল্য সেটা বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি হওয়া। হ্রাস হলে তো কোনো সমস্যা নেই, তবে বৃদ্ধি পেলে সমস্যা। এই উপকরণের প্রভাবে আবার দুটো সৃষ্টির সমস্যা হচ্ছে ব্যবস্থাপনার সমস্যা, আরেকটা হচ্ছে আমার কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণের সমস্যা। আশা করছি তোমরা সুবিধা এবং অসুবিধাগুলো বুঝতে পেরেছো, যে কেন এই আইটেমগুলোকে আমরা সুবিধা বলছি, কেন এই আইটেমগুলোকে আমরা অসুবিধা বলছি। ওয়েল ডান। এবারে আমরা দেখবো সেটি হচ্ছে লেকচার সংশ্লিষ্ট একটা সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে আমরা বলেছি যে বিদেশে চাকরি শেষে বাদশাহ মিয়া দেশে ফিরে আসেন। তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 10 কোটি টাকা বিনিয়োগ করে আশুলিয়া ঝিলিক ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করেন। তার কারখানায় 90 জন শ্রমিক কাজ করে। বাদশাহ মিয়ার কারখানার তৈরি পোশাক নিজস্ব পরিবারের মাধ্যমে নির্দিষ্ট দোকানগুলোতে পৌঁছে দেওয়া হয়। মানসম্মত পোশাক হওয়ায় এবং অপেক্ষিত কম মূল্যে বিক্রি করতে পারায় তিনি স্বল্প সময়ের মধ্যে ব্যবসায় সফলতা অর্জন করেন। তার ব্যবসার যে মূল কথাগুলো হচ্ছে, সেখানে তিনি কী করছে, কারখানা 90 জন শ্রমিক নিয়ে কী করছে, কারখানা চালু করে, এবং পরিবহনটা তার কি নিজস্ব। এরপরে সে হচ্ছে কী করছে, মানসম্মত তার পোশাকটা, এবং সে কী করতে পারছে, কম মূল্যে সেটা অপেক্ষাকৃত বিক্রয় করতে পারছে। তার মানে তার প্রতিষ্ঠানের যে সুবিধাগুলো বা আমরা তার প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, শ্রমিক সংখ্যা অনেক কম, 90 জন, পরিবহনটা নিজস্ব সে চালাচ্ছে, তারপরে পোশাকটা অনেক মানসম্মত, তারপর হচ্ছে তোমার পাশাপাশি সে কী করছে, অপেক্ষিত মূল্যটা অনেক কম মূল্য এই মানসম্মত পণ্যটা ক্রেতাদেরকে উপহার দিচ্ছে। এর ফলে এখন সে কী হচ্ছে, ব্যবসায় কী হচ্ছে, সফলতা অর্জন করতে সক্ষম হন খুব দ্রুত। আচ্ছা, এখন আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে যে মাত্রা বিবেচনায় বাদশাহ মিয়ার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প? তাহলে আমরা বলছি এখানে জানতে চাওয়া হচ্ছে কোন ধরনের শিল্প। আচ্ছা, আমরা তো জানি শিল্প নর্মালি ক্ষুদ্র, মাঝারি এবং হচ্ছে বৃহদায়তন, এবং এখানে আমরা ক্ষুদ্র মাঝারিকে একসাথে পড়েছি এবং হচ্ছে বৃহদায়তনকে আলাদাভাবে পড়েছি। তাহলে তুমি দেখো তো 90 জন শ্রমিক কি আমাদের কোনোভাবে বৃহদায়তনের সাথে যায় নাকি যায় না? অবশ্যই না, অ্যান্সার যায় না। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা অপেক্ষিত কম মূল্যে বিক্রি করছে, তার পরিবর্তে আমাদের ঘ নম্বরে প্রশ্ন করেছে যে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ কি? তার মূল কারণ তুমি কি হিসেবে দেখতে পাচ্ছ? দেখো মূল কারণগুলো হচ্ছে নিজস্ব পরিবহন হতে পারে, তারপর তাদের যে মানসম্মত পোশাক সেটি হতে পারে, এবং এই মানসম্মত পোশাকের যে মূল্যটা সেটি অনেক কম সেটিও হতে পারে। তো চলো আমরা একটু দেখে নেই এদের অ্যান্সারগুলো কী হতে পারে। আমরা এক কথা যদি বলি, গ নম্বরে আমরা বলবো যে তোমার ক্ষুদ্র শিল্প, সেটা আমরা জানলাম যে সেখানে 90 জন কি ছিল, আমাদের শ্রমিক ছিল। আর 90 জন শ্রমিক কোনটার মধ্যে যায়, কোন কিসের বৈশিষ্ট্যের মধ্যে যায়, ক্ষুদ্র মাঝারি শিল্পের বৈশিষ্ট্যের মধ্যে যায়। আর আমার যদি বৃহদায়তন হতে তাহলে সেখানে 305 থাকতো কি শ্রমিক,
300+ শ্রমিক থাকতে হতো, তখনই সেটা হয়ে যেত বৃহদায়তন শিল্প। যেহেতু আমরা এখানে 300+ না, অনেক অনেক কম, 300 থেকে শুধুমাত্র 90 জন, শুধুমাত্র 90 জন। তো আমরা বলতেই পারি এটা কি ধরনের শিল্প? ক্ষুদ্র শিল্প। আচ্ছা, এরপরে মানসম্মত পণ্য, কম মূল্যে পণ্য এবং সঠিক সরবরাহ ব্যবস্থাপনায় হচ্ছে ঝিলিক ফ্যাশনের সফলতার মূল কারণ। যেটা আমরা কোথায় দেখলাম? আমরা তার উদ্দীপকের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তার সফলতার পেছনে মূল কারণগুলো হচ্ছে কি? একটা মানসম্মত পোশাক তৈরি করা, তারপর পোশাকটি ভোক্তার কাছে পৌঁছাবে তার জন্য তাদের যে পরিবহনটা দরকার সেটা তাদের নিজস্ব পরিবহন, এবং তাদের মূল্যটা কিন্তু অপেক্ষাকৃত অনেক কম, যার কারণে কি হয়েছে? খুব দ্রুত বা স্বল্প সময়ের মধ্যে ব্যবসায় সে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। সো এই অধ্যায় থেকে যদি বলি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে যে বিষয়গুলো পড়লাম, আমরা পড়লাম প্রথমত তোমার হচ্ছে উৎপাদন মাত্রা সম্পর্কে, ঠিক আছে? উৎপাদন মাত্রা জানলাম, তারপরে এই উৎপাদন মাত্রার মধ্যে অমিতব্যয় মিতব্যয় পড়লাম, তারপর হচ্ছে আমরা দেখলাম যে সুবিধা অসুবিধাগুলো দেখেছি, পাশাপাশি দেখেছি এখানে শিল্প হচ্ছে ক্ষুদ্র, মাঝারি, তারপর বৃহদায়তন, এগুলো দেখেছি। এগুলোর মধ্যে সুবিধা অসুবিধা, তাদের বৈশিষ্ট্য দেখেছি, এবং দুটোর মধ্যে পার্থক্য চেষ্টা করেছি যে ক্ষুদ্রের সাথে বা ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে বৃহদায়তনের পার্থক্যটা কোথায়, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এবং সর্বশেষে আমরা কী করলাম? আমরা দেখলাম যে কাম্য উৎপাদন মাত্রা, এর সুবিধা এর অসুবিধা। তারপরে আমরা এখানে আবার এই যে বৃহদায়তন এবং ক্ষুদ্র বা শিল্প মাঝারি শিল্পগুলো আছে, এই ক্ষুদ্র বা মাঝারি শিল্প এবং বৃহদায়তন শিল্পকে আমরা তিনটি দৃষ্টিকোণ থেকে আলাদা আলাদা করে বিভক্ত করেছিলাম, একটা ব্যবসায়, একটা অর্থনৈতিক, আর একটা হচ্ছে আমাদের গ্রাহক দৃষ্টিকোণ থেকে। এই বিষয়গুলো যদি তোমরা খুব সুন্দরভাবে মাথায় রাখতে পারো, তাহলে এই অধ্যায় থেকে আশা করা যায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবে। এবং সর্বশেষ যে আমরা এখানে সৃজনশীলের সমাধান করলাম, সেটাও কিন্তু তোমাদের একটা বোর্ড পরিবর্তিত প্রশ্ন, বোর্ড থেকে কালেক্ট করা হয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু এখানে এসেছে শিল্প থেকে, যে তারা বলেছে যে এগুলো তথ্য দেওয়া আছে এবং এখানে শ্রমিক সংখ্যা 90 জন, ঠিক আছে? এখন এইটা বলতে হবে যে এটা কোন ধরনের শিল্প, সেই শিল্পটা আইডেন্টিফাই করে তারপর সেটা নিয়ে আমাকে বিশ্লেষণ করতে হবে। আর আমরা জানি 90 জন সেটা নর্মালি একটা ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে হয়ে থাকে, আর তোমার 300+ হলে সেটাকে আমরা বলবো বৃহদায়তন। সো আমরা নর্মালি আইডেন্টিফাই করে ফেললাম এই শিল্পটা হচ্ছে একটা ক্ষুদ্র শিল্প। তারপরে তার সফলতার পেছনে কাজগুলো কি? তো একটা ব্যবসার সফলতার পেছনে যেগুলো দরকার সেগুলো তার প্রতিষ্ঠানে ছিল, যেমন তার পরিবহন, নিজস্ব পরিবহন ব্যবহার করেছে, পণ্যটা মানসম্মত ছিল, তারপরে পণ্যের মূল্যটা একক প্রতি কম ছিল, যার কারণে সে খুব দ্রুত সফল পেয়েছে, তার সফলতা অর্জন করতে পেরেছে তার ব্যবসার ক্ষেত্রে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্ত ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।